দ্বিতীয় অঙ্ক আলোচনা করব। এর আগে নীল দর্পণের তোমাদের পিডিএফটা দিয়েছিলাম, তো টেক্সটটা কে কে পড়েছো? কেউ আছে যারা টেক্সটটা পড়েছো নীল দর্পণে? বা বইও তো থাকতে পারে অনেকের কাছে। অনিতা পড়েছে, আচ্ছা। খুব বেশি বড় কিন্তু অঙ্কগুলো নেই। মঙ্কনা, অনিতা মঙ্কনা দুজন পড়েছে, আচ্ছা। আচ্ছা, নীল দর্পণ নাটক, এটা দীনবন্ধু মিত্র রচিত একটা উল্লেখযোগ্য নাটক, আর তার এটা প্রথম নাটক। এর আগের ক্লাসে আমি সব কিছু আলোচনা করেছিলাম এগুলো, তো আশা করি ক্লাসে ছিলে সবাই। কয়েকটা বিষয় যেগুলো আলোচনা আগে হয়েছে, যেমন নীল দর্পণ নাটকের নাট্যকার দীনবন্ধু মিত্র, তিনি তার কাজের জন্য সরকার থেকে কি উপাধি বা কি পুরস্কার লাভ করেছিলেন, মনে আছে কারো? রায় বাহাদুর, তাই তো? আচ্ছা, নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্র স্বনামে প্রকাশ করেছিলেন, নিজের নামে কি প্রকাশ? তাহলে কিভাবে প্রকাশ করেছিলেন? প্রকাশক হিসেবে লং সাহেবের নাম ছিল, যার জন্য তার কারাদণ্ড হয়েছিল। এবং তাকে কারাদণ্ড তো হয়েছিল, তার সাথে সাথে তার জরিমানা হয়েছিল 1000 টাকা। তো সেটা কে দিয়েছিল, মানে কে দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন? কালীপ্রসন্ন সিংহ। নীলদর্পণ নাটকটি প্রশ্ন আসতে পারে যে প্রথম কোথায় অভিনীত হয়। তো এটি সাধারণ রঙ্গালয়ে প্রথম অভিনীত হয় 1872 সালে। 1872 সালে 7ই ডিসেম্বর সাধারণ রঙ্গালয়, যেটাকে ন্যাশনাল থিয়েটার মর্যাদা দেওয়া হয়েছিল। সাধারণ রঙ্গালয় মানেই ন্যাশনাল থিয়েটার। তোমাদের রঙ্গমঞ্চের যে ইতিহাস পড়াচ্ছি, এখন শখের নাট্যশালা পড়ানো হচ্ছে। শখের নাট্যশালার পরে আসবে পেশাদারি নাট্যশালা। ওই পেশাদারি নাট্যশালার প্রথম যে নাট্যশালাটা 1872 সালে, সেটাই হচ্ছে সাধারণ রঙ্গালয়, সাধারণ মানুষের জন্য যে মঞ্চ, যেটাতে যে কোনো মানুষ টাকা দিয়ে দেখতে পেত টিকিট কেটে। তো সেটাই প্রথম অভিনীত হয়েছিল নীলদর্পণ নাটকটি, মানে উদ্বোধনী তাদের অভিনয় এটা ছিল নীলদর্পণ। নীলদর্পণ তোমার ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন জানো? মাইকেল মধুসূদন দত্ত। তৎকালীন সময়ে বেশ কিছু পত্রপত্রিকাতেও নীলকর সাহেবদের অত্যাচারের কথা প্রচারিত হতো, যেমন সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, হিন্দু পেট্রিয়ট, সোমপ্রকাশ। এগুলোতে সেই নীলকর সাহেবদের অত্যাচারের কথা প্রকাশ পেত, ফলে সাধারণ মানুষরা জানতে পারত। হ্যাঁ, হ্যাঁ, সাধারণ রঙ্গালয়, ব্র্যাকেটে লিখবে ন্যাশনাল থিয়েটার। 1872 সালে প্রতিষ্ঠা পায় সাধারণ রঙ্গালয়। সেই সাধারণ রঙ্গালয়ের প্রথম অভিনীত নাটক হচ্ছে নীলদর্পণ, ওটাই ন্যাশনাল থিয়েটারের মর্যাদা পেয়েছিল পরবর্তীকালে। তো যাই হোক, নীলদর্পণ নাটকটি তোমার বেশ সাড়া জাগিয়েছিল। এমনকি মানে যে অভিনয়গুলো হচ্ছিল, তোমার রোগ সাহেব, উড সাহেব, খল চরিত্র আছে, সেই খল চরিত্রের ভূমিকাগুলো যেগুলো ছিল, উড সাহেব, উড সাহেব হচ্ছে ছোট নীলকুঠির যে ছোট সাহেব, তার ভূমিকাটা, মানে তার অভিনয়টা করছিলেন অর্ধেন্দ্র শেখর মুস্তাফি। এবং এত বাস্তবসম্মত অভিনয় করেছিলেন যে সেদিন তাকে মানে ছোট উড সাহেব, নীলকুঠির উড সাহেব ভেবে জুতো ছুঁড়ে মেরেছিলেন। এটা আশা করি শুনেছো তোমরা। কে মেরেছিলেন বলো? হুম,
বিদ্যাসাগর। তো সেটা অর্ধেন্দু শেখর মুস্তাফি পুরস্কার স্বরূপ গ্রহণ করেছিলেন। যে এত বাস্তবসম্মতভাবে তিনি ফুটিয়ে তুলেছিলেন চরিত্রটাকে, বিদ্যাসাগর পর্যন্ত তাকে তার জুতো ছড়েছিলেন। নীল বিদ্রোহকে কেন্দ্র করে নীলদর্পণ নাটকটি। তো মূল যে নীল বিদ্রোহ আসলেই সেটাতে কারা নেতৃত্ব দিয়েছিলেন জানো? এগুলো প্রথম দিন সবই আলোচনা করেছি, জাস্ট আমি দ্বিতীয়বার আলোচনা না করে তোমাদেরকে জিজ্ঞাসা করছি, সেই সূত্রে আলোচনা হয়ে যাচ্ছে যারা ক্লাসে ছিলে না। চৌগাছার বিষ্ণুচরণ বিশ্বাস আরেকজন দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, ঝিনাইদহের মহেশচন্দ্র চট্টোপাধ্যায়, বিশ্বনাথ সর্দার, গোপাল তরফদার প্রমুখ মানুষ নীল বিদ্রোহের জন্য মানে স্মরণীয় হয়ে আছেন, নেতৃত্ব দিয়েছেন তারা। কোন কোন এলাকায় নীল চাষ ভালো হতো এটা বলেছিলাম। হুম, বাংলাদেশের যশোর, হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া, পাবনা, রাজশাহী সব জেলাতে ভালো নীল চাষ হতো। আচ্ছা ঠিক আছে, তো দেখো এই যে ছকটা তোমাদের গ্রুপে দিলাম ওটা জানি না কতটা পরিষ্কার দেখাচ্ছে, আশা করি ডকুমেন্টে দিয়েছি, বোঝা যাবে। তো নীলদর্পণ নাটকে একটা পরিবারের মানে পরিবারকে প্রাধান্য দেওয়া হয়েছে, গোলকচন্দ্র বসুর পরিবার। আর সেই পরিবারের সূত্রেই মানে সেই পরিবারের সঙ্গে মানে দ্বন্দ্ব হচ্ছে ইংরেজ বা ব্রিটিশ এই নীলকর সাহেবদের। ফলে সেই দ্বন্দ্বটা মানে এমনি তো স্বাভাবিক, নীল দর্পণ বলছি, নীল বিদ্রোহটা কোনো একটা পরিবারকে নিয়ে নয়, বেশ কিছু পরিবার মানে শিকার হয়েছিল, উৎপীড়িত হয়েছিল। কিন্তু এখানে একটা পরিবারকে কেন্দ্র করে দেখাচ্ছে যে যাদের বেশি জমি ছিল তারাও কিভাবে ভুগছিল এই নীলকরদের অত্যাচার। তো এখানে একটা জমিদার পরিবার দেখানো হয়েছে, সরপুর গ্রামটার নাম, সরপুর গ্রামের একজন জমিদার, তার নাম হচ্ছে গোলকচন্দ্র বসু বা গোলক বসু, তার পরিবার। তার স্ত্রীর নাম হচ্ছে সাবিত্রী, গোলক বসুর স্ত্রীর নাম সাবিত্রী। তাদের ফ্যামিলি বা পরিবারের পরিচয়টা ঠিকঠাক রাখলে তোমার বুঝতেও সুবিধা হবে। তাদের দুই পুত্র, নবীন মাধব আর বিন্দু মাধব। নবীন মাধব হচ্ছে বড়, বিন্দু মাধব হচ্ছে ছোট। এ বাইরে থাকে পড়াশোনায়। আর কিছু বলছো কেউ? রেজিনা মেসেজ করছে দেখলাম। তো গোলকচন্দ্র বসু এবং তার স্ত্রী সাবিত্রী, আহ, গৃহকর্তা গৃহকর্ত্রী এবং তাদের দুই পুত্র নবীন মাধব আর বিন্দু মাধব, তাদের দুজনেরই বিয়ে হয়েছে, বিবাহিত। নবীন মাধবের স্ত্রীর নাম হচ্ছে শৈরিন্দ্রী আর বিন্দু মাধবের স্ত্রীর নাম হচ্ছে সরলতা। যেমন নাম সেরকম সরল মানে চরিত্র। এবং দুই জায়ের মধ্যে কিন্তু অনেক মিল, অনেক ভালোবাসা, মানে যেরকম নিজের বোন যেরকম থাকে সেরকমই। আর দুই ভাইয়ের মধ্যেও কিন্তু বিশাল টান, এবং মানে পুরো ফ্যামিলিটাই কিন্তু তাদের একদম সাজানো গোছানো, একে অপরের প্রতি বিশাল টান। শাশুড়ি এবং যে মানে বৌমা তাদেরও সম্পর্ক খুব ভালো, শাশুড়িও তাদের বৌমাকে মানে মেয়ের মতো করেই মনে করে। তাদের বাড়ির পরিচারিকা, তার নাম হচ্ছে আদুরি, তিনি বয়স্ক, 60-এর দিকে, প্রৌঢ়া। এটা ঠিক করে নেবে বানানটা, পয়রফুল আউকার ডয়শূন্য আকার, প্রৌঢ়া। প্রতিবেশী তাদের রায়ত চাষি, তাদের নাম হচ্ছে সাধুচরণ আর রায়চরণ, দুই ভাই, সাধুচরণ বড়, রায়চরণ ছোট। তো সাধুচরণ এবং রায়চরণ এদের সঙ্গে ভালো মানে সম্পর্ক আছে এই গোলকনাথ বসুর পরিবারের। তো এরা প্রতিবেশী রায়ত চাষি। আরও আছে রায়ত চাষি, যেমন হচ্ছে তোরাব, এই হিন্দু নয়, ইসলাম, কিন্তু ইও কিন্তু খুব স্নেহ করে এই গোলক বসুর পরিবারদের মানুষদেরকে। তো তাহলে সাধুচরণের কথা বললাম এবং রায়চরণ, এরা হচ্ছে প্রতিবেশী রায়ত গোলক বসুদের।
আর এখানে সাধুচরণের স্ত্রী আছে, নাম দেখো, সাধুচরণের স্ত্রীর নাম রেবতী, এবং সাধুচরণের রেবতীর একমাত্র কন্যা হচ্ছে ক্ষেত্রমণি। ঠিক আছে, তাহলে এখানে সাধুচরণের পরিবারটাও দেখতে পেলে প্রতিবেশী রায়ত চাষী। তোরা বললাম সেও একজন চাষী, মুসলমান চাষী, সেও অনেক নবীন মাধবের স্নেহভাজন বা গোলক বসুকেও অনেক স্নেহ করে বা শ্রদ্ধা করে। পদি ময়রানী, এটা একটা সেই কি বলবো, এক মিনিট, সেই সমাজের আগাছা বা সমাজকে যারা নষ্ট করে সেই ধরনের চরিত্র পদি ময়রানী। রোগ সাহেবের রক্ষিতা, রোগ সাহেব মানে ইংরেজদের, ব্রিটিশ নীলকরদের হয়ে সে কাজ করে এবং গ্রামের মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যায়। রোগ সাহেবের যদি কাউকে পছন্দ হয় তাকে তুলে নিয়ে যায়, বা তাকে প্রথমে গিয়ে টাকা দিয়ে নিয়ে যেতে চায় যে তোকে রোগ সাহেবের পছন্দ হয়েছে, এরকম করে মানে সমাজে মানে নোংরামি ছড়ায় এই ক্যারেক্টারগুলো পদি ময়রানী। খল চরিত্র, খল চরিত্র এখানে প্রধানত দুটো, রোগ সাহেব আর উড সাহেব। রোগ সাহেব মানে নীলকুঠির বড় সাহেব, উড সাহেব মানে নীলকুঠির ছোট সাহেব। আর এদের যে দেওয়ান হিসেবে কাজ করে গোপীনাথ, গোপীনাথ দেওয়ান এদের হয়েই কাজ করে। এদের এই যে দুজন আছে রোগ সাহেব উড সাহেব, এদের দুটো চাবুক আছে, একটা নাম হচ্ছে শ্যামকান্ত, বড় সাহেবের চাবুকের নাম শ্যামকান্ত, আর ছোট সাহেবের চাবুকের নাম হচ্ছে রামকান্ত। বুঝতে পারলে আশা করি যে কি কি ক্যারেক্টার আছে। কি শ্যামচাঁদ, হ্যাঁ রামকান্ত আর শ্যামচাঁদ, এটা গ্রুপে দিয়ে দিয়েছি, দেখে নেবে। আসলে এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার পুরো স্টোরিটা মনে থাকবে। একটু ওয়েট, দুটো অঙ্ক দেখে রাখতে বলেছিলাম। আচ্ছা বলো, নীলদর্পণ নাটকের কটা অঙ্ক আছে? 5টা। গর্ভাঙ্কগুলো বলতে পারবে কেউ কত কত করে আছে? হুম, এটা মনে থাকবে, 4 3 4 3 4। তো তোমার নীলদর্পণ নাটকের প্রথম অঙ্ক, যেটা প্রথম অঙ্কে গ্রামের নাম দেখবে দেওয়া আছে, সরপুর গ্রামের নাম। সেখানে গোলকচন্দ্র বসু তার যে তোমার গোলাঘরের যে রকটা রয়েছে সেখানে কথাবার্তা হচ্ছে গোলকচন্দ্র বসু এবং সাধুচরণের। এই যে সাধুচরণের পরিচয়টা আগেই দিলাম, সাধুচরণ কে? বাড়ির কাজ করতো না, ওরা চাষি, ওরা রায়ত চাষি, প্রতিবেশী রায়ত চাষি, ওদেরও জমি আছে। তো ঠিক আছে, তো এখানে কি আছে না, তোমার দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে প্রথমে মানে পরিবেশটাকে বোঝানোর জন্য। আর নীল বিদ্রোহের যে পটভূমিটা যেভাবে শুরু হচ্ছিল, চাষিদেরকে মানে অত্যাচার করে উৎপীড়ন করে, সেই ঘটনাটাকে বোঝানোর জন্য নাট্যকার প্রথমে সেই বাস্তব পটভূমিটাকে দেখানোর জন্য গোলক বসু অর্থাৎ একজন জমিদার আর প্রতিবেশী রায়ত তোমার সাধুচরণ, তাদের দুজনের কথোপকথনের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে নীলকর সাহেবরা যখন সেই কুঠিগুলোকে করেছে, নীলকুঠিগুলোকে, এবং সেখান থেকে কিভাবে আমাদের দেশের মানুষদেরকেই, বাংলার মানুষকে ব্যবহার করছে পেয়াদা হিসেবে, তারপরে তোমার দেওয়ান হিসেবে, আমিন হিসেবে, সেগুলো কিন্তু ব্রিটিশদের নয়, সেগুলো আমাদের দেশেরই মানুষ, তাদেরকে কীভাবে হাতের মুঠোই করে নিয়েছে প্রলোভন দেখিয়ে, এবং তারা মানে আমাদের দেশের মানুষকে দিয়ে আমাদের দেশের মানুষকে অত্যাচার করা হচ্ছে। আমিন এসে দাগ কেটে যাচ্ছে, দেওয়ান এসে হুমকি দিয়ে যাচ্ছে, বা তোমার পেয়াদা এসে হুমকি দিয়ে যাচ্ছে যদি। আচ্ছা, এই যে নীল চাষের কথা বলছিলাম, নীল চাষে গরিব প্রজা বা চাষি যারা জমিদার আছে, এরা চাষ করতে চাইতো না কেন? জোর জুলুম কেন করতে হতো? নীল চাষ কেন করতে চাইতো না? হ্যাঁ, উর্বর শক্তিটা নষ্ট হয়ে যায়, উর্বরতা। আর তার সাথে সাথে কি হয় না, তোমার
যেগুলো শস্য শ্যামলা ভূমি, সেগুলোতে নীল চাষ কেন করবে? নীল চাষ করলে তারা খাবে কি সারা বছর? নীল তো আর শস্য নয়, সেই খাবার শস্য নয়। সেটা হচ্ছে একটা জাস্ট মানে কি বলবো, প্রসাধন যেরকম জিনিস, মানে কোনো না নিলেও চলবে সেই ধরনের জিনিস, মানে কাপড়ের উজ্জ্বলতা বাড়া বা রং প্রস্তুতে কাজে লাগবে, যে যেটা ছাড়া বাঁচা যায় সেরকম একটা জিনিস, খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবে ইউরোপে নীলের চাহিদা বেশি ছিল, তার জন্য কি করছিল না ব্রিটিশরা, সেখানে পাচার করছিল এখান থেকে, মানে কম দামে উৎপাদন হচ্ছিল, জমিগুলো অনেক জায়গায় জমি ফ্রিতেও পেয়ে যাচ্ছিল, দাদনের টাকা না দিয়েই অনেক জমি বাজেয়াপ্ত করে নেওয়া। এই যে গোলক বসুর পরিবারের কথাই বলা হচ্ছে, তাদের 50 বিঘা জমির সেই যে টাকা নীল চাষ করা হয়েছে, সেই টাকাটা দেওয়াই হয়নি, দেয়নি মানে নীলকর সাহেবরা। আবার তাদের 60 বিঘা জমিতে কি করছে না তোমার দাগ কাটতে এসেছে, তো সেটা নিয়েই এখানে দ্বন্দ্বটা শুরু হচ্ছে, সেই গোলক বসু এবং সাধুচরণের মধ্যে তাদের কথা হচ্ছে। তো শুরুটাতেই দেখবে আভাসটা পাচ্ছে, কারণ নাট্যকারের উদ্দেশ্য যে প্রেক্ষাপটটাকে দেখানো, তারপরে মূল স্রোতের দিকে যাওয়া। তিনি প্রথমেই দেখাচ্ছেন যে সাধুচরণ বলছে, আমি তখনই বলেছিলাম কর্তা মহাশয়, আর এদেশে থাকা নয়, তা আপনি শুনিলেন না, কাঙ্গালের কথা বাসি হলে খাটে। মানে সেই সময় এরকম পরিস্থিতি হয়ে গেছিলো যে সবাই নিজের গ্রাম ভিটেমাটি ছেড়ে পালাচ্ছিল, কারণ সব জমি যদি বাজেয়াপ্ত করে নেয় সরকার, এই ব্রিটিশরা, তো তাহলে সেখানে আইন শৃঙ্খলা বলেও কিছু নেই। যারা ম্যাজিস্ট্রেট, যারা বিচারক, তারাও কিন্তু সেই ব্রিটিশ সরকারের দিকেই বা নীলকর সাহেবদের দিকেই, কারণ তারাও তো ইংরেজ। তো সেক্ষেত্রে যখন কোনো দিকেই উপায় পাচ্ছে না চাষিরা বা জমিদাররা, তখন তারা কি করছে, আস্তে আস্তে সেই গ্রাম ছেড়ে অন্য জমিদারের আন্ডারে বা অন্য গ্রামের বা অন্য তালুকদারের আন্ডারে চলে যাচ্ছে। তো এরকমই হচ্ছিল, সেটা আগেই সাধুচরণ বলেছিল গোলকচন্দ্র বসুকে, যে গ্রাম ছেড়ে গেলেই হয়। গোলক বলেছেন, বাপু দেশ ছেড়ে যাওয়া কি মুখের কথা? আমার এখন 7 পুরুষের বাস, স্বর্গীয় কর্তারা যে জমি জমা করে গিয়েছেন, তাতে কখনো পরের চাকরি স্বীকার করিতে হয়নি। যে ধান জন্মায় তাতে সংবৎসরের খোরাক হয়, অতিথি সেবা চলে, আর পুজোর খরচ কুলায়। যে সরিষা পায় তাহাতে তেলের সংস্থান হইয়া 60-70 টাকার বিক্রি হয়। বলো কি বাপু, আমার সোনার সরপুর কিছুরই ক্লেশ নাই। ক্ষেতের চাল, ক্ষেতের ডাল, ক্ষেতের তেল, ক্ষেতের গুড়, বাগানের তরকারি, পুকুরের মাছ, এমন সুখের বাস ছাড়তে কার হৃদয় না বিদীর্ণ হয়, আর কেই বা সহজে পারে? তো সাধুচরণ বলছে যে এখন তো আর সুখের বাস নাই, আপনার বাগান গিয়েছে, গাতিও যাই যাই হয়েছে, আহা 3 বৎসর হয়নি সাহেব পত্তনি নিয়েছে। মানে এখানে একটা কথা মনে রাখবে, দেখো 3 বছর হয়েছে, মানে নীলকর সাহেবরা এখানে যে ঘাঁটি কেড়েছে, কুটির স্থাপন করেছে, প্রায় মানে 3 বছরও হয়নি এখনো, তার গোড়ায় গোড়ায় বলছে। তো এগুলো ছোট প্রশ্ন আসতে পারে, আর টেক্সটটা পড়ার উদ্দেশ্য ওটাই, লাইন তুলে প্রশ্ন যদি আসে তাহলে তুমি উত্তর লিখতে পারবে, আর নইলে তুমি প্রশ্নটা কোথা থেকে এসেছে ওটাই গেস করতে পারলে না, তো অ্যান্সার কি লিখবে তুমি? তো এখানে টেক্সট পড়া মানে তুমি সব প্রশ্নের উত্তর পারবে, যে টেক্সট পড়বে সে সব প্রশ্নের উত্তর পারবে, তাকে সাজেশন দেখতে হবে না বা কমন পাওয়ার জন্য কোনো প্রশ্নের দিকে তাকাতে হবে না। সব থেকে বেটার টেক্সট পড়বে যাদের সময় আছে। এবার সময় না থাকলে তো ক্লাসটা অন্তত করবে। তো এখানে সেই সাধুচরণ জানাচ্ছে যে এখন আগে কি ছিল আমাদের 3 বছর আগে, আর এখন কীরকম আছে, অবস্থা কি হয়ে গেছে। দক্ষিণ পাড়ার মোড়ল বাড়ির দিকে চাওয়া যায় না, আহা কি ছিল আর কি হয়েছে। 3 বছর আগে দুবেলায় 60 খান পাত পড়তো, 10 খান লাঙ্গল ছিল, দামরাও 40-50টা হবে, কি উঠানি ছিল, যেন ঘোড় দৌড়ের মাঠ। আহা যখন আস্থানের পালা সাজতো, আস্থান মানে আউশ ধানের, আস্থানের পালা সাজতো, বোধ হতো যেন চন্দন বিলে পদ্ম ফুল ফুটে রয়েছে। তো এইভাবে আস্তে আস্তে মানে যে তাদের গ্রামের অবস্থাগুলো পরিবর্তন ঘটছে, সেটা জানানো হচ্ছে এই প্রথম যে প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কে। তো গোলক বসু এবং সাধুচর, তাদের দুজনের কিন্তু এখানে কথোপকথন চলছে। এর মধ্যে গোলক বসুর ছেলে আসছে, গোলক বধূর হ্যাঁ আরেকটা জিনিস, যারা প্রতিবাদ করে তাদেরকে ওই নীলকুঠির যে ইয়েগুলো রয়েছে,
হাজতগুলো সেগুলোতে কিন্তু বন্দি করে রেখে দেওয়া হয় যদি কেউ প্রতিবাদ করে। তো এখানে সেই সময় আসছে নবীন মাধব। নবীন মাধবকে, হ্যাঁ, গোলকনাথ বসুর, সরি গোলকনাথ হচ্ছে গোলকচন্দ্র বসুর পুত্র, বড় ছেলে। তো সে আবার কি বলছে এসে নিয়ে, কি বাবা কি করে এলে? এখানে তোমার গোলক বসু বলতে তাকে। নবীন বলল, আগে জননীর পরিতাপ বিবেচনা করে কি কাল সর্পগ্রস্ত শিশুকে দংশন করিতে সংকুচিত হয়? আমি অনেক স্তুতিবাদ করিলাম, তা তিনি কিছুই বুঝিলেন না। নবীন এখানে সেই ইয়েদের সাথে, মানে নীলকরদের সাথে কথা বলে এলো। সাহেবের সেই দেখো এখানে লাইনটা দেখো, আগে কি বলছে নবীন, আগে জননীর পরিতাপ বিবেচনা করে কি কালসর্প গ্রস্ত শিশুকে দংশন করিতে সংকুচিত হয়? মানে কোনো একটা কালসর্প যদি থাকে, সে কি জননীর, কোনো শিশুর একটা মায়ের পরিতাপ বিবেচনা করবে, তারপরে কি সে দংশন করবে বা দংশন করতে সংকুচিত হবে? হয় না, স্বাভাবিক। কালসর্প নিজের কাজ করে, সে ছেলের মায়ের কি অসুবিধা, ছেলের কি অসুবিধা সেটা ভাবে না। সেরকমই এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ওই নীলকর সাহেবদের সঙ্গে। এই লাইনগুলো আন্ডারলাইন করে নেবে, আমি যেগুলো যেগুলো বলবো না, যদি প্রিন্ট করা আছে বা, আচ্ছা কেউ প্রিন্ট করেছো বা কারো কাছে বই আছে? পিডিএফ দিয়েছি, মানে পিডিএফ এ মার্ক কি করে করবে? হ্যাঁ, ঠিক আছে, আমার কাছে বইটা আছে, আমি লাইনগুলো মার্ক করে করে তোমাদের দিয়ে দেবো। গর্ভাঙ্কগুলো বলে দেবো, এই গর্ভাঙ্কের এই লাইনটা। যেমন এখানে নবীন বলছে, আজ্ঞে জননীর পরিতাপ বিবেচনা করে কি কালসর্প ক্রোড়স্থ শিশুকে দংশন করিতে সংকুচিত হয়? আমি অনেক স্তুতিবাদ করিলাম, তা তিনি কিছুই বুঝিলেন না। কে বুঝিলেন না? সাহেব, নীলকর সাহেব বুঝিলেন না। বক্তাকে? নবীন মাধব। আর কি জন্য না, তাদের সেই 60 বিঘা যে জমি, তাতে নজর পড়েছে নীলকর সাহেবদের, তারা দাগ কাটতে আসছে। 50 টাকা দিচ্ছে সেই 60 বিঘা জমিতে দাগ কেটে, মানে দাদন হিসেবে সেই টাকাটা দিচ্ছে। তো তারা বলছে যে আগেরই কত টাকা বাকি আছে সেটা তাই নিয়ে আবার এটা নিতে চাইছে। 50 টাকা লইয়া 60 বিঘা নিলে লেখাপড়া করিয়া দাও, পরে একেবারে 2 সনের হিসাব চুকাইয়া দেওয়া যাবে, এরকম বলছে। আগের যে বাকি আছে সেই টাকাটা পরে দেবো, এখন 50 টাকা নিয়ে 60 বিঘা জমি তোমাদের দিয়ে দাও। 60 বিঘা জমি কম নয়। গোলক গোলকচন্দ্র বসু কি বলছে, 60 বিঘা নীল করতে হলো, অন্য ফসলে হাত দিতে হবে না, অন্য বিনায় মারা যেতে হলো। মানে তাদের তো এটা সব থেকে সেই ভালো চাষের জমি, সেটাকেও যদি দিয়ে দেয় তাহলে আর তারা খাবে কি? নবীন বলছে, আমি বলিলাম, সাহেব আমাদিগের লোকজন লাঙ্গল গরু সকলেই আপনি নীলের জমিতে নিযুক্ত রাখুন, কেবল আমাদিগের সংবৎসর আহার দিবেন, আমরা বেতন প্রার্থনা করি না। তাহাতে উপহাস করিয়া কহিলেন, তোমরা তো যবনের ভাত খাও না। মানে বলছে যখন সবই চলে যাচ্ছে তখন আমাদের সব জমি জমা লাঙ্গল গরু সব নিয়ে নাও, শুধু আমাদেরকে খাওয়া দাওয়াটুকু দেবে, মানে আর তো কিছু থাকছে না, আমরা খাবোটাই কি? তো সেটাও সেই সাহেবরা করতে নারাজ। তো এখানে তাদের সেই যখন কথোপকথন চলছে তখন আদুরি প্রবেশ করছে। আদুরিকে, আদুরিকে, হ্যাঁ, একজন প্রৌঢ়া পরিচারিকা। সে কিন্তু যে কোনো কথার মাঝে, মানে কথা বলা তার স্বভাব, মানে যে আলোচনাই হোক সে মাঝে বসে ছোট বড়, মানে খামখেয়ালি পনা সে করে, যা খুশি তাই সে বলে দেয়, না সাত পাঁচ ভাবে না। তার কথা এই নাটকে বেশ কিছু গালাগালের শব্দও আছে, তো সেগুলো আদুরির মুখে শোনা যাচ্ছে। তারপরে আরও বেশ কয়েকজন আছে যাদের মুখে গালাগালগুলো শোনা যাচ্ছে, কারণ বাস্তবতাকে, বাস্তব পটভূমিকে তুলে ধরতে দীনবন্ধু মিত্র এভাবে সেই সময়ের মুখের কথাগুলোকেই তুলেছেন। সেখানে মার্জিত বা সেই ভাষাটাকে ব্যবহার করেনি, তিনি মার্জিত ভাষা ব্যবহার করেছেন গোলক বসুর মুখে, নবীনের মুখে বা বিন্দু মাধবের মুখে, এদের মুখে ভালো ভাষা আছে, বাকিগুলো খুব একটা ভাষা ঠিক নেই। তো যাই হোক, এখানে আদুরি চলে আসছে এবং সে মাঝে কথা বলতে শুরু করছে। মা ঠাকরুন যে বক্তি লেগেছে, কত বেলা হলো, আপনারা নাবা খাবা করবেন না, ভাত শুকিয়ে চাল হয়ে গেল। মানে সে তো খাবারের ব্যবস্থা করছে। মা ঠাকরুন মানে এখানে সাবিত্রীর কথা বলা হচ্ছে, সাবিত্রী খাবার দাবার ইয়ে করেছে, তোমার
বকতে শুরু করেছে, তোমরা খেতে যাবে না। তো সেই কথাই বলছে এখানে সাধু। আবার সাধুচরণ এখানে কি বলছে, কর্তা মহাশয় এর একটা বিলি ব্যবস্থা করুন, নতুবা আমরা মারা যাই। 1.5খানা লাঙ্গলে নয়, বিঘা নীল দিতে হলে হাড়ি শিকের উঠবে। আমি আসি কর্তা মহাশয়, অবধান অবধান। বড়বাবু নমস্কার করিব। এইভাবে সাধুচরণ, কারণ ওদেরও জমি আছে, ওদেরও 9 বিঘা জমি কিন্তু নিয়ে নিতে চাইছে নীলকর সাহেবরা। তো এইভাবে যখন সাধুচরণ এবং রায়চরণ, তারা তো সেই প্রতিবেশী রায়ত, গোলক বসু একজন বড় জমিদার, তার কাছে সুরাহার জন্য এসেছিল। এখানে প্রথম গর্ভাঙ্গটা শেষ হয়ে যাচ্ছে, প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্গ। তাতে আমরা কি বুঝতে পারছি না, পটভূমিটা বুঝতে পারছি যে নীলকর সাহেবরা কিভাবে প্রায় 3 বছর হতে চললো এবং তারা সেই নীল চাষের জন্য মানুষকে কিভাবে অত্যাচার করছে, উৎপীড়ন করছে সেটা। দ্বিতীয় গর্ভাঙ্গ, দ্বিতীয় গর্ভাঙ্কে সাধুচরণের ওই বাড়ির কথা আছে, তার পরিবারের কথা আছে, সাধুচরণ রায়চরণ তাদের ফ্যামিলি মেম্বারগুলো কি কি বললাম। হুম, আর সাধুচরণের স্ত্রী রেবতী। এই যে সাধুচরণ, তার স্ত্রী রেবতী, তাদের একমাত্র কন্যা ক্ষেত্রমণি, সাধুচরণের ভাই হচ্ছে রায়চরণ, এটা ওদের ফ্যামিলি, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে সেই রায়চরণ খেতে লাঙ্গল নিয়ে গেছে এবং তাকে কিভাবে মানে ব্যতিব্যস্ত করেছে সেই নীলকর সাহেবদের যে পেয়াদাগুলো রয়েছে তার। তো এখানে রায়চরণ লাঙ্গল রেখেছে এবং বলছে, আমিন সম্বন্ধী যান বাঘ। আমিন, যে আমিনটা এসেছিল, সে চাষ করতে গেছিল খেতে, তখন একটা আমিন এসেছিল, সে মনে হচ্ছে যেন বাঘ। এদের ভাষাগুলো কিন্তু সেই আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে এদের মুখে। কিন্তু নবীন মাধব, বিন্দু মাধব, তারপর হচ্ছে তোমার গোলকচন্দ্র বসু, এদের মুখে কিন্তু মার্জিত ভাষা আছে। বাকি এদের যারা রয়েছে তাদের মুখের ভাষাগুলো কিন্তু আঞ্চলিক ভাষা। তো এখানে রায়চরণ বলছে যে, রায়চরণ মানে সেই সাধুচরণের ছোট ভাই, আমিন সম্বন্ধে যেন বাঘ, যে রোগ করে মোর দিকে আসছিল, বাবারে মুই বলি মোরে বুঝি খালে, মানে আমাকে খেয়ে ফেললো। তো এইভাবে সে কিন্তু ঘরের আলোচনাগুলো করছে ঘরে এসে নিয়ে, যে সে জোর করে দাগ কেটে দিয়েছে তার জমিতে। কোথাকার জমিতে? সাপলতলা। জায়গাটার নাম হচ্ছে সাপলতলা, দন্তস্বয়ে চন্দ্রবিন্দু আকার, পয়কার ল তলা, সাপলতলার। সাপলতলার 5 কুড়ো ভুঁই যদি নীল গেল, তবে মাঘ ছেলেরা খাওয়াবো কি, মানে ছেলে মেয়েদেরকে কি খাওয়াবো, সেই জমিটা যদি তারা নিয়ে নেয়। তো বলছে এইভাবে যদি তারা ইয়ে করে, মানে জোর উৎপীড়ন করে, তাহলে কি করতে হবে, আমাদেরকে বাড়ি এই ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে। তো এই সময় বলছে, দাদা বাড়ি এসেছে, মানে সাধুচরণের কথা বলছে, সাধুচরণ কি বাড়ি এসেছে। ক্ষেত্রমণি, ক্ষেত্রমণি কি বলছে, বাবা বাবুদের বাড়ি গিয়েছে, আলেন আর দেরি নেই, কাকিমারে দেখতে যাবে না, তুমি বকছো কি। তো ক্ষেত্রমণি মানে কে হচ্ছে, ক্ষেত্রমণি আর রায়চরণের মধ্যে কি সম্পর্ক? হ্যাঁ, ভাইজি আর কাকা, সেই কাকা এবং ভাইজির এখানে তোমার কথোপকথন হচ্ছে। তো সাধুচরণ যখন এলো, তখন সাধুচরণ এসে জিজ্ঞাসা করছে তাকে যে, এত সকালে তুই চলে এলি লাঙ্গল নিয়ে, কী ব্যাপার? রায়চরণ, এত সকালে যে বাড়ি এলি? রায়চরণ বলছে, দাদা আমিন সাপলতলার জমিতে দাগ মেরেছে, খাবো কি, বছর যাবে কেমন করে। আহা, জমি তো নয়, জমি তো না, যেন সোনার চাপা। এই লাইনটা মনে রাখতে হবে, এটা দিয়ে প্রশ্ন আসে। এর আগের গ্র্যাজুয়েশনে নীলদর্পণ নাটক ছিল, আর যে কোনো নীলদর্পণ নাটকটা সিলেবাসে থাকলে কিন্তু এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে। আহা, জমি তো নয়, জমি তো না, যেন সোনার চাপা। কোন জমির কথা বলা হয়েছে, বক্তাকে, আর সোনার চাপা কেন বলা হয়েছে? কোথাকার জমির কথা বলা হচ্ছে বলো তো, এখনই বললাম আমি। সাপলতলা, সাপলতলার জমি। হুম, কাদের জমি? রায়চরণ এবং সাধুচরণদের জমিটা। সেই জমিটাই তাদের মানে একমাত্র সম্বল। সেইটাই বলছে যে ওই জমিটা যদি দাগ কেটে দিয়েছে, এবারে কি করা যাবে, ওখানে তো ভালো শস্য হতো, আমরা 1 কোণ কেটে মহাজন কাত করতাম, মানে একদিকটাই যদি চাষ হতো তাতেই মহাজনকে কাত করতাম, মানে যা খাজনা টাজনা যা কিছু আছে, সুদ টুদ টাকা নিত, সেগুলো সবাই মহাজনকে দিতে পারতো। খাবো কি, ছেলে পিলে খাবে কি, এতটা পরিবার না খাতি পেয়ে মারা যাবে। ও মা, রাত পোয়ালি যে 2 কটা চালের খরচ, না খাতি পেয়ে মরবো, আর পোড়া কপাল, আরে পোড়া কপাল। এইভাবে সে ইয়ে করছে, মানে বিলাপ করছে রায়চরণ।
আর রায়চরণ যেহেতু বয়সে ছোট, আর সাধুচরণ একটু বয়সে বড়, সে তো বিবাহিত, তো সে ভরসা জোগাচ্ছে। ওই কবিঘা জমির ভরসাতেই থাকা, তাই যদি গেলা তবে আর এখানে থেকে করবো কি। আর যে 2-1 বিঘা নোনা ফেনা আছে তা তো ফলন নাই, আর নীলের জমিতে লাঙ্গল থাকবে, তা কারি কিতি বা কখন করব। তুই কাঁদিস না, কাল হাল গরু বেচে গাঁর মুখে ঝেঁটা মেরে বসন্তবাবুর জমিদারিতে পালিয়ে যাব। প্রশ্ন আসতেই পারে যে তারা কোথায় পালিয়ে যাওয়ার কথা বলছিল। বসন্ত বাবুর জমিদারিতে, অন্য কোনো একটা গ্রামের জমিদারিতে তারা চলে যাবে। এখানে সাধুচরণ তাকে ভরসা জোগাচ্ছে। আবার এই সময় কি হচ্ছে না, তারা সেই পালিয়ে চলে এসেছে সকালেই, কাজ টাজ না করে তোমার রায়চরণ। তবুও আবার সেই নীলকর সাহেবদের অত্যাচার উৎপীড়ন কিন্তু এখানে বন্ধ হয়নি। হঠাৎ করে আমিন চলে এসেছে। আমিন এসে কি বলছে, তোমার এই সেই পেয়াদাকে নিয়ে এসেছে এবং রায়চরণকে বাঁধতে বলছে। দিয়ে রেবতী চলে এসেছে এখানে। রেবতীকে সাধুচরণের স্ত্রী। সে বলছে, ও মা, ই কি, হ্যাঁ কো বাঁধো কেন, কি সর্বনাশ, কি সর্বনাশ। তুমি দেড়ে দেখছো কি, সাধুচরণকে বলছে তার স্ত্রী, তুমি দেড়ে দেখছো কি, বাবুদের বাড়ি যাও, বড় বাবুকে ডেকে আনো। বড় বাবুকে ডেকে আনো মানে কাকে ডেকে আনতে বলছে? গোলক বসুকে। তাদের বাবু বলতে সেই গোলক বসুর পরিবার। আমিন সাধুর প্রতি বলছে, তুই কোথায় যাবি? বলছে, তোকেও তো নিয়ে যাব, তুই কোথায় চললি? বলছে, দাদন নিয়েছিস, কাজ করা চলবে না, তোদের কিছু কাজও করতে হবে। তুই লেখাপড়া জানিস, তোকে খাতায় দস্তখত করে দিয়ে আসতে হবে। বলছে, চল ওখানে গিয়ে চল, ওখানে দস্তখত করে দিয়ে আসবি, তোদের জমিগুলো আমরা নিলাম চাষের জন্য। আমিন এসে এগুলো বলছে। সাধু বলছে, আমিন মহাশয়, এ কি নীলের দাদন বলো, নীলের কাদন বললে ভালো হয়। হায়, হ্যাঁ পোড়া অদৃষ্ট, তুমি আমার সঙ্গে আছো। যে ঘাড় ভয়ে পাইলে এলাম, সেই ঘায়ে আবার পড়লাম। পত্তনির আগে তো রামরাজ্য ছিল, তা হাওয়াতেও ফকির হলো, দেশেও মন্বন্তর হলো। তো এইরকম সাধু বলছে। এখানে সাধুচরণ, রায়চরণ, এদেরকে দুজনকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে সেই পেয়াদা এসে। তখন রেবতী আবার আবার কি আছে না তাদের, শুধু যে শোষণ উৎপীড়ন করছে সেটাও নয়, ঘরে যদি মানে নারী থাকে বা তোমার গৃহবধূ থাকে তাদের উপরও বললাম অত্যাচার উৎপীড়ন করে। তো এখানে সেই ক্ষেত্রমণি রয়েছে, ক্ষেত্রমণির দিকে দৃষ্টিপাত করে আমিনের কিছু কটূক্তি রয়েছে। সেটা যখন শুনছে, সে বলছে, আমাদের ছোট সাহেব যদি এরকম মেয়ে পায় তো সে কিন্তু খুব খুশি হবে। তো ওর দিকে তাকিয়ে তাকিয়ে এরকম খারাপ খারাপ কথা বলছিল। আর শব্দ ব্যবহার আমি তো বললাম যে অমার্জিত শব্দ প্রচুর রয়েছে। তো যাই হোক, রেবতী তখন কি বলছে, ক্ষেত্র তুই মা, তুই ঘরে যা। তারপরে আমিন সাধুচরণ রায়চরণকে নিয়ে কিন্তু নিয়ে গেল। কি বলছে, চল সাধু, এই বেলা মানে মানে কুটি চল। কুটি চল মানে নীলকুঠির কথা বলা আছে, সেই কুটিতে। তো সবাই এবারে যাচ্ছে, দুই ভাই যখন যাচ্ছে তখন রেবতী বলছে যে, ও যে একটু জল খেতে চেয়েছিল, ও আমিন মশাই, তোমার কি মা ছেলে নেই? কেবল লাঙ্গল রেখেছো, এই মারপিট। ও মা, ও যে ডবকা ছেলে, মানে ছোট্ট ছেলে, খাওয়া দাওয়া সে হাবা গাবা ছেলে বললে, ও যে ডবকা ছেলে, ও যে এতক্ষণ দুবার খায়, না খেয়ে সাহেবের সাহেবের কুটি যাবে কেমন করে? সে যে অনেক দূর, মানে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে। দোহাই সাহেবের, ওরে চারটি খাইয়ে নিয়ে যাও। আহা, মাঘ ছেলের জন্য কতই কাতর, এখনো চোখে জল পড়ছে, মুখ শুকিয়ে গেছে, কি করব, কি পোড়া দেশে এলাম, ধনে প্রাণে গেলাম, হায় হায়। এইভাবে সে চাইছে যাতে তার দেওরকে খাইয়ে দাইয়ে নিয়ে যায়। সে তো কাজে গিয়েছিল, সে কিন্তু খায়নি, এতক্ষণে সে দুবার খায়। তো আমিন বলছে, তাকেও গালাগালি দিয়ে কথা বলছে রেবতীকে, এবং বলছে, নে নে, জলটা খাইয়ে নে, নইলে অমনি নিয়ে চলে যাবো। তো সেই জল খেয়ে তারপরে গেল। এরপরে কোথায় নিয়ে যাবে না, ওদেরকে নিয়ে যাবে বেগুন বেড়ের কুটিতে। নীলকুঠি কোথাকার? বেগুন বেড়ে, মানে সাহেবদের যে বাংলোগুলো রয়েছে পাশে ছোট ছোট করে কুটি থাকে, সেই কুটিগুলোতে। তো এখানে আছে কে না, তোমার সেই দেওয়ান থাকে একজন, গোপীনাথ দেওয়ান। এখানে দেখো ইয়েতে দিয়েছি, তোমার ছকে দিয়েছি দেখো। এবারে সেই সাহেব খল চরিত্রগুলো আসবে, রোগ সাহেব, উড সাহেব, আর তাদের সে একজন যে কাজ করছে সে হচ্ছে দেওয়ান গোপীনাথ দেওয়ান। তো এখানে কার কথা হচ্ছে না, এখানে উড সাহেবের কথা হচ্ছে। এর নাম হচ্ছে আই আই উড। আই দিয়ে ফুল ফর্ম রয়েছে, তো আই আই উড বলা হয় একে। তো এখানে গোপীনাথ দেওয়ানের সঙ্গে বেগুনবাড়ির কুঠিতে কথা হচ্ছে তোমার উড সাহেবের, মানে ছোট সাহেবের।
গোপীনাথ দেওয়া একজন বিশ্বস্ত কর্মচারীদের নীলকরদের, কিন্তু তাকে বিশ্বাস করে না। উড সাহেব, রোগ সাহেব এরা কিন্তু একে বিশ্বাস করে না। এই যত এই জীবনটাও যদি দিয়ে দেয় তবুও বিশ্বাস করে না। মানে একে ভাবে যে এই তো সে তো মানে কি বলবো, এ তো প্রথমত হিন্দু আর দ্বিতীয়ত হচ্ছে ভারতবাসী, তো একে বিশ্বাস করে না। মানে এদের হয়ে নিঃস্বার্থভাবেই কিন্তু কাজ করে। তো এখানে গোপীনাথ বলছে, হুজুর আমি কি কুসুর করিতেছি আপনি স্বচক্ষেই তো দেখিতেছেন। অতি প্রত্যুষে মানে ভোরে, অতি প্রত্যুষে ভ্রমণ করিতে আরম্ভ করিয়া 3 প্রহর সময় বাসায় প্রত্যাগমন করি। মানে সারাদিন খাটি এবং আহারের পরে আবার দাদনের কাগজপত্র লইয়া বসি, তাহাতে কোনো দিন রাত্র 2 প্রহরও হয়, কোনো দিন বা একটাও বাজে। উট বলছে, গালাগাল দিয়ে ওকে বলছে, তুমি নালায়েক আছো। সরপুর, শ্যামনগর, শান্তিখাটা এই 3 গায়ে কিছু দাদন হলো না। শ্যামচাঁদ বেগর তুম দুরুস্ত না হো, দুরুস্ত হোগা নাই। শ্যামচাঁদ বেগর, শ্যামচাঁদ কিসের নাম? হুম হুম, উট সাহেবের চাবুকের নাম। 1 মিনিট, এখানে না একটু এলোমেলো আছে মনে হয়, এটা একটু ঠিক করে নেবে। উড সাহেবের চাবুকের নাম দেওয়া হচ্ছে শ্যামচাঁদ বলছে। এটা মনে হয় উড সাহেবটা বড় হবে আর রোগ সাহেবটা ছোট হবে, ঠিক আছে? এটা আমি একটু দেখে নিয়ে তোমার ঠিক করে দেবো, এটা লিখতে হয়তো ভুল হয়েছে আমার। যাই হোক, এখানে শ্যামচাঁদ বলতে একটা চাবুকের নাম আছে। হ্যাঁ, এটা এখন তোলো না, আমি ফেয়ার করে নিয়ে জাস্ট পড়ানোর জন্য এটা করেছি। কম্পিউটারে টাইপ করে তোমাদের দিয়ে দেবো আমি। কারণ আরও কিছু এখানে অ্যাড করার আছে। এখন যে দুটো অঙ্ক পড়াবো তার ভিত্তিতে এটা ছকটা করেছি, আরও বেশ কিছু আছে, নামও আছে, এগুলো অ্যাড করতে হবে। তো এখানে গোপীনাথ দেওয়ান এবং উট সাহেবের কথোপকথন হচ্ছে। তো তাতে কি হচ্ছে না, গোপীনাথ দেওয়ান নিজেকে জানাতে চাইছে সে একদম বিশ্বস্ত একজন কর্মচারী, কাগজ কলম হিসেব ঠিকঠাক সব কিছু রাখে, ভোরে ওঠে, সারাদিন কাজ করে, কিন্তু তার কোনো কিন্তু দাম নেই। আর উট সাহেবও তাকে কিন্তু বিশ্বাস করে না। আর কথায় কথায় কিন্তু সেই মানে বুঝতেই পারছো যে তাদের অন্যায় যখন প্রতিপালিত হয় তাদের মার টার খেয়েই কিন্তু এদেরকে থাকতে হয়। কারণ যে কোনো সময়ে ওই শ্যামকান্ত চাবুক দিয়ে মারে, কখনো পা দিয়ে লাথি মারে, সব কিন্তু সহ্য করে, এবং সব সহ্য করেও কিন্তু এরা থেকে যায়। তো গোপীনাথ বলছে, ধর্মাবতার অধীনের হুজুরের চাকর আপনি অনুগ্রহ করিয়া পেশকারি হইতে দেওয়ানি দিয়েছেন। হুজুর মালিক মারিলেও মারিতে পারেন, কাটিলেও কাটিতে পারেন। এই কুটির কতকগুলিন প্রবল শত্রু হইয়াছে, তাহাদের শাসন ব্যতীত নীলের মঙ্গল হওয়া দুষ্কর। মানে তোমার যে নীলকুঠি এটার বেশ কিছু শত্রু হয়েছে। শত্রু বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? সেই জমিদারদেরকে। সেই জমিদার, সেই চাষি, তারাই শত্রু, মানে প্রতিবাদ যারা করছে তারাই শত্রু। বলছে তোমার শত্রু হয়েছে, সেগুলো যদি না দূর করো তাহলে কিন্তু তোমার নীল চাষ হবে না, নীলের মঙ্গল হওয়া দুষ্কর। উট বলছে, আমি না জানিলে কেমন করে শাসন করিতে পারে? টাকা, ঘোড়া, লাঠিয়াল, ছুটকিওয়ালা আমার অনেক আছে, ইহাতে শাসন হইতে পারে না? সাবেক দেওয়ান শত্রুর কথা আমাকে জানাইতো। তুমি দেখিনি আমি বজ্জাতের চাবুক দিয়াছি, গরু কেড়ে আনিয়াছি, জরু কয়েদ করিয়াছি। জরু মানে বউদেরকে কয়েদ করে এনেছে। জরু কয়েদ করিলে লোক বড় শাসিত হয়। মানে বউকে যদি নিয়ে পালায় তাহলে তো শাসিত হবে, বুঝতেই পারছো। তো এইভাবেই সে বলছে, এই যে লাইনগুলো আছে এই লাইনগুলো ইম্পর্টেন্ট আছে, যে আমি বজ্জাতের চাবুক দিয়েছি, গরু কেড়ে এনেছি, জরু কয়েদ করেছি, এগুলো কার উক্তি, কেন বলেছে সব। তো এখানে তাহলে তৃতীয় করভাঙ্গে দেখতে পাচ্ছি উড সাহেব আর গোপীনাথ দেওয়ানের মধ্যে কথোপকথন হচ্ছে। আর এর মধ্যে কে আসছে ওদিক থেকে? পেয়াদা কাদেরকে ধরে আনছে? হ্যাঁ, সাধুচরণকে এবং রায়চরণকে ধরে নিয়ে আসছে। তো এই সময় উড সাহেব বলছে, এই বজ্জাতের হস্তে দড়ি পড়িয়াছে কেন? মানে এই বজ্জাত ভাবকে কীভাবে কথা বলছে সেই সাধুচরণ রায়চরণকে ইঙ্গিত করে, যে আবার কি সাধুচরণ রায়চরণ এবং আমিন পেয়াদা যখন আসছে তখন সবাই কিন্তু সেলাম করছে। সাধুচরণ রায়চরণ তারাও সেলাম করছে নীলকর সাহেবকে, মানে তাদেরকে সেই হুজুর বলেই সম্বোধন করে, সাহেব বলেই সম্বোধন করে, তারাও সেলাম করছে। তবুও উড সাহেব এভাবে কথা বলছে যে এই বজ্জাতের হস্তে দড়ি পড়িয়াছে কেন? খেয়াল করে দেখবে ব্রিটিশরা কিন্তু সাধু ভাষাতে বেশি কথা বলতো, আর সত্যিই বলতো। দেখবে সিনেমা সিরিয়ালে যখন ব্রিটিশ দেখায় দেখবে সাধু ভাষায় কথা বলে, কেন বলো তো?
যতটা না তারা আহ, মানে স্পোকেন বাংলা যেটাকে বলে সেটা শিখেছে, তার চেয়ে বেশি তারা পড়ে বাংলাটা শিখেছে। পড়ে বাংলা শিখলে সেই সময় সাধু ভাষায় লিখিত ভাষা ছিল, তার জন্য সাধু ভাষাতে। আমরা স্পোকেন ইংলিশ যেটা শিখি না, স্পোকেন ইংলিশ শিখে যদি কোথাও কথা বলি তাহলে সেক্ষেত্রে যে ভাষাটা হবে সেটা ইংরেজি সাধু ভাষার মতো হবে। আর যদি আমাকে মানে সচরাচর শিখতে হয়, মানে পুঁথি না পড়ে বই না পড়ে মানুষের সঙ্গে কমিউনিকেট করে, সেটা আমি তাদের চলিত ভাষা শিখতে পারবো। মানে তুমি কোনো একটা দেশে গিয়ে তাদের ভাষাটা শিখলে, একটা মাঝে থেকে শেখা আর একটা বই পড়ে শেখা দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তো সেটাই তারা কিন্তু এইভাবেই বলতো সাধু ভাষা, তাদের ভাষাগুলো দেখবে একদম সেই বইয়ের ভাষার মতো করে বলছে। তো যাই হোক, এখানে তাহলে কি হচ্ছে না, উড সাহেব জিজ্ঞাসা করছে যে এই বজ্জাতের হস্তে দড়ি পড়িয়াছে কেন? গোপীনাথ বলছে, গোপীনাথ দেওয়ান, ধর্মাবতার এই সাধুচরণ একজন মাতব্বর রায়ত, সাধুচরণ একজন মাতব্বর রায়ত, কিন্তু নবীন বশের পরামর্শে নীলের ধ্বংসে প্রবৃত্ত হইয়াছে। মানে সে নবীন বসুর সঙ্গে মিলেমিশে প্রতিবাদ করছে, সেটাই বলা হচ্ছে। সাধুচরণ বলছে, ধর্মাবতার নীলের বিরুদ্ধচারণ করি নাই, করিতেছি না, এবং করিবার ক্ষমতাও নাই। ইচ্ছাই করি আর অনিচ্ছাই করি, নীল করেছি, এবারেও করিতে প্রস্তুত আছি। বলছে ইচ্ছা অনিচ্ছাই যাই করি, কিন্তু নীল চাষ আমরা করি, এবারও করতে রাজি আছি। তবে সকল বিষয়ের সম্ভব অসম্ভব আছে। আধ আঙ্গুল চুঙ্গিতে ৮ আঙ্গুল বারুদ পুরিলে কাজেই ফাটে। মানে ৮ আঙ্গুল চুঙ্গিতে ছোট্ট একটা ইয়েতে তোমার কি বলে, ওই পিস্তলের যে গুলিগুলো আছে ওটাতে টিপে একদম ঠেসে বারুদ ভরে দেওয়া হয় জোরপূর্বক, এবং তাতে যখন ধাক্কা দেওয়া হয় ব্লাস্ট তো হবেই স্বাভাবিক। তো সেই জিনিসটাই বলা হচ্ছে যে আমাদের সহ্যের সীমা যখন অতিক্রম হয়ে যাচ্ছে তখনই তো আমরা সে প্রতিবাদের কথাগুলো বলি। নইলে আমরা নীলকি চাষ করব না? আমাদের যেটুকু জমি আছে সেটাও যদি সেই সম্বলটা নিয়ে নেওয়া হয় তাহলে প্রতিবাদ করব। সে বলছে, মানে সাধুচরণ বলছে, আমি অতি ক্ষুদ্র প্রজা, ১.৫খানি লাঙ্গল রাখি, আবাদ হদ্য ২০ বিঘা, তার মধ্যে ৯ বিঘা নীলে গ্রাস করে, তবে কাজেই চড়তে হয়। মানে আমার যেটুকু জমি আছে সেখানে যদি সেই শস্যের জমিটুকুটার শেষ সম্বলটা নিয়ে নেওয়া হয় তাহলে তো চড়তেই হবেই। তা আমার চোটায় আমি মরবো, হুজুরের কি? গোপী বলছে, সাহেবের ভয়, পাছে তুমি সাহেবকে তোমাদের বড় বাবুর গোদামে কয়েদ করে রাখো। গোপী ঠাট্টা করে বলছে গোপীনাথ যে তুমি সেই নবীন মাধবের সঙ্গে মিলে আসো, তাহলে তোমাদের যে বড় বাবুর গোদাম রয়েছে সেখানে যদি তুমি ভরে রাখো। মানে এইভাবেই কথা বলছে। তো সাধু বলছে, দেওয়ানজি মহাশয়, মোড়ার ওপর আবার খাড়ার ঘা কেন? আমি কোন কীটস্য কীট যে সাহেবকে কয়েদ করব? প্রবল প্রতাপশালী। গোপী বলছে, গোপীনাথ বলছে, সাধু তোর সাধু ভাষা রাখ, চাষার মুখে ভালো শোনায় না, গায়ে যেন ঝাঁটার বাড়ি মারে। দিয়ে উড সাহেব গালাগাল করতে এখানে শুরু করে এবং তাদেরকে মারধর করতে শুরু করে। উড সাহেব তার সেই চাবুক দিয়ে কিন্তু প্রহার করতে শুরু করে আর প্রচুর গালাগাল করে যে তোমরা প্রচুর বজ্জাত, জুতো দিয়েও প্রহার করে, মানে লাথি মেরে, কারণ জুতোতে তার আবার পেরেক লাগানো থাকে, বুঝতেই পারছো কেমন। তো এইভাবে যখন তাদেরকে অত্যাচার করছে, প্রচুর মারধর করছে সাধুচরণকে এবং রায়চরণকে, সেই সময় ওখানে তোমার পৌঁছেছে নবীন মাধব। নবীন মাধব কী করছে, সাধুচরণের নবীন মাধব এখানে এসে বলছে, ধর্মাবতার উহাদিগের এখনও স্নানও হয় নাই, আহারও হয় নাই, উহাদের পরিবারেরা এখন বাসি মুখে জল দেয় নাই। যদি শ্যামচাঁদ আঘাতে রায়ত সমুদায় বিনাশ করিয়া ফেলেন তবে আপনার নীল বুনবে কে? মানে এটাতেও তাদের যে প্রফিট, মানে মারধর যদি বন্ধ করে তাতেও তাদের লাভ আছে, সেটাই বোঝাতে চাইছে নবীন মাধবকে। এই সাধুচরণ গত বছর কত ক্লেশে ৪ বিঘা নীল দিয়াছে, যদি উহাকে এরূপ নিদারুণ প্রহারে এবং অধিক দাদন চাপাইয়া ফেরার করেন তবে আপনারই লোকসান। মানে ওকে যদি শেষ করে দাও মেরে মেরে, তাহলে তো তোমারই লোকসান তো হবে, তাতে ক্ষতিটা তোমাদের বেশি হবে। মানে ওর জীবনটা তো যাবে, সেটা না হয় ক্ষতি, কম ক্ষতি, কিন্তু তার থেকে বড় ক্ষতি হচ্ছে নীলকরদের চাষ বন্ধ হয়ে যাবে। উহাদের অদ্য ছাড়িয়া দেন, আমি কল্লপ্রাতে সমভিব্যাহারে আনিয়া আপনি যে রূপ অনুমতি করিবেন সেই রূপ করিয়া যাই। মানে আজকে ছেড়ে দিন, আজকের জন্য স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি তাদের, কালকে আবার নিয়ে আসবো, তখন আপনার যা মনে হবে তাই করবেন। তো উড আবার কি বলছে, তোমার নিজের চরকায় তেল দেহ, পরের বিষয়ে কথা কহিবার কি আবশ্যক আছে? সাধু ঘোষ, তোর মতো কি তা বলো?
আমার খানার সময় হইয়াছে, এবার আমি খেতে যাব, তাদেরকে বলছে যাও ধরে নিয়ে যাও, ওই সে তাদেরকে কুঠিতে বন্ধ করে দেয় না। তো এই পরে যখন নবীন মাধব আরও কিছু বলতে যাচ্ছে, সাধুচরণের পৃষ্ঠে হস্ত দিয়ে আবরণ করে, মানে যখন আবার মার দিচ্ছিল শ্যামচাঁদ দিয়ে, তখন বলছে নীল নবীন মাধব, হুজুর গরিব ছাপোষা লোকটাকে একেবারে মেরে ফেলিলেন। আহা, উহার বাড়িতে খাইতে অনেক গুলিন, এই প্রহারে 1 মাস শয্যাগত হইয়া থাকিতে হইবে। আহা, উহার পরিবারের মনে কি ক্লেশ হইতেছে। সাহেব, আপনারও পরিবার আছে, যদি আপনাকে খানার সময় কেউ ধৃত করিয়া লইয়া যায়, তবে মেম সাহেবের মনে কেমন পরিতাপ জন্মে। তো এতে বুঝতেই পারছো উড আবার কি করবে, তাকে চুপ থাকতে বলে আবার বড় বড় গালাগাল করতে শুরু করে। তো নবীন মাধব দেখছে যে কিছু হবে না, সে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, বলছে, হে মা তো পৃথিবী, তুমি দ্বিধা হও, আমি তন্মধ্যে প্রবেশ করি, এমন অপমান আমার জন্মেও হয় নাই, হা বিধাতা। তো এরপরে চলে গেল নবীন মাধব। সাধু পরমেশ্বরকে ডাকো, তিনি দিনের রক্ষক। সাধুকে এটা বলে নিয়ে সে কিন্তু প্রস্থান করলো। এবারে উড সাহেব বুঝতেই পারছো, সাধুকে ধরে নিয়ে গেল গোপীনাথ দেওয়ান, বলছে চল দপ্তরখানায় চল। সাহেব কি কথাই বলে, বাড়া ভাতে ছাই তবে বাড়া ভাতে ছাই, ধরেছে নীলের জমে আর রক্ষা নাই। এইভাবে সাধুচরণ রায়চরণ এরকম যে রায়তগুলো আছে তাদেরকে কিন্তু নিয়ে চলে যাওয়া হচ্ছে, ওরকম কুঠিতে বন্দি করে রাখা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তারা রাজি হচ্ছে। দুরকম রাজি হতে হবে, একরকম প্রথমত জমিটা পুরোটা দিয়ে দিতে হবে, আর দ্বিতীয়ত ওই জমিতে তাকেই নীল চাষ করাবে, তার লাঙ্গল দিয়ে, তার গরু, সব কিছু দিয়ে, মানে জীবনটাও তার যেন সেই কিনে নিচ্ছে সেরকম একটা ব্যাপার। তো তৃতীয় গর্ভাঙ্ক ওখানে শেষ হচ্ছে, চতুর্থ গর্ভাঙ্কে কি হচ্ছে না, সেই গোলকনাথ বসুর পরিবারের কথোপকথন রয়েছে। সেখানে কি আছে না, সেখানে তোমার সৌরিন্দ্রী, সরলতা, এদের মধ্যে কথোপকথন রয়েছে। সৌরিন্দ্রী সরলতা কে? হুম, এই যে স্ক্রিনে দেখো, গোলকনাথ বসু এবং তার স্ত্রী সাবিত্রী, নবীন মাধব বড় পুত্র, তার স্ত্রী শৈরিন্দ্রী, কনিষ্ঠ পুত্র ছোট পুত্র হচ্ছে বিন্দু মাধব, তার স্ত্রী সরলতা। শৈরিন্দ্রী সরলতা এরা দুজন সম্পর্কে কি, হ্যাঁ, একে অপরের যা হবে। তো সেই দুই জায়ের মধ্যে সেই সরসমূলক আলোচনা হচ্ছে, তারা একে অপরে বোনের মতো ভালোবাসে তোমার শৈরিন্দ্রী সরলতাকে। তো সেইভাবেই তোমার আলোচনা হচ্ছে তাদের মধ্যে। তো এখানে সরলতার স্বামী বিন্দু মাধব কিন্তু এখানে থাকে না, সে শহরে থাকে। সে সেখান থেকে চিঠি লেখে, কুশল সংবাদ নেয়, সরলতা অপেক্ষা করে, সেটা নিয়ে শৈরিন্দ্রীর সঙ্গে ঠাট্টা হচ্ছে। এখানে তাদের বাড়ির যে পরিচারিকা, পরিচারিকার কি নাম, আদুরি। হুম, আদুরি। তো এখানে বুঝতেই পারছো তাদের সেই যে মেয়েলি কথাবার্তা যেগুলো, পুরোটা শুরুটাই এখানে সেই দিয়েই হচ্ছে। সেই শাড়ি কাপড় টাপড় এইসব নিয়ে আলোচনা হচ্ছে প্রথম দিকে। শৈরিন্দ্রী যেরকম তোমার সরলতার কথার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে তার স্বামীর জন্য সে অপেক্ষা করছে। শৈরিন্দ্রী তাকে ঠাট্টা করে এখানে কথা বলছে, তোমার বুঝি আর হাটের দিন পর্যন্ত তর্স হইল না, তোমার বোন সকলেই তাড়াতাড়ি বলে বৃন্দাবনে আছে হরি, আছেন হরি, ইচ্ছা হলে রইতে নারী, মানে কৃষ্ণ ছাড়া থাকতে যেন পারছে না। তো তো যাই হোক, এখানে তাদের কথোপকথন হচ্ছে, সরলতা হচ্ছে সেই সন্তান সম্ভবা, এরকম একটা সময় যেখানে তাদের দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। আর তাছাড়া এখানে আদরিও চলে আসছে। আদরি তো বুঝতেই পারছো, সে আবার কথা, যে কোনো কথার মধ্যে হঠাৎ হঠাৎ করে মানে মানে কি বলে, সেই ফোড়ন কাটতে শুরু করে, মাঝে মাঝে কথা বলে, এমন এমন কথা বলে যেগুলো সেই খামখেয়ালিপনার কথাগুলো। তো এখানে সেই আলোচনার বিষয় কি আসছে, তারপরে একটা লাইন আছে যে তৎকালীন সময়, পরিবেশ পরিস্থিতি এইসব নিয়ে কিন্তু কথা হচ্ছে। শরীন্দ্রী, শরীন্দ্রী তার দেওরকেও অনেক স্নেহ করে, ভাইয়ের মতোই স্নেহ করে। তার স্ত্রী সরলতা, অর্থাৎ যাকে যাকে বোনের মতো স্নেহ করে, সেগুলো প্রকাশ পাচ্ছে তাদের কথোপকথনের মধ্য দিয়ে।
তো এখানে বিদ্যাসাগর প্রসঙ্গ একটা কথা আছে। বিদ্যাসাগর যে বিধবাদের বিয়ে দিচ্ছে, বিধবা বিবাহ করছে, সেটা নিয়েও আদুরি সমালোচনা করছে। সে এটাকে মানে ভালো চোখে যে তখনকার মেয়েরা দেখতো না সেটা বোঝা যাচ্ছে। আদুরি বলছে, সেই সাগর নারীর বিয়ে দেয়ছে নাকি দুটো দল হয়েছে, মুই আজাদের দলে। এইভাবে একটা লাইন আছে, এটা দিয়ে প্রশ্ন আসে পরীক্ষাতে। সাগর অর্থাৎ বিদ্যাসাগর সেই বিধবাদের বিয়ে দেয়, সেটা নিয়েও কিন্তু এখানে কথা হয়েছে। অর্থাৎ সেই সময় সমাজে নারীরা কিন্তু এটা পছন্দ করতো না। বেশিরভাগ গ্রামের যারা সমাজে থাকতো, যেসব নারীরা অনেক বন্ধনে থাকতো, মানে যাদের ফ্যামিলিতে অনেক রেস্ট্রিকশন থাকতো, তো বুঝতেই পারছো বিধবা বিবাহটা সবাই ভালো চোখে কিন্তু দেখেনি। তো আদুরির কথোপকথনে সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। এখানে খুব যে ইম্পর্টেন্ট কিছু আছে সেরকম কিছু নেই। আর হ্যাঁ, আদুরির সাথে সাথে এখানে তোমার আসছে রেবতী। রেবতীকে, রেবতী আসছে এবং তার সঙ্গে ক্ষেত্রমণি আসছে। ক্ষেত্রমণিকে, হ্যাঁ, সাধুচরণের স্ত্রী এবং কন্যার এখানে পরিবেশ মানে ইয়ে হচ্ছে তোমার প্রবেশ হচ্ছে। এবং তাদের মধ্যে সেই আমি কি বললাম, সেই মেয়েলি গল্পগুলো সেইগুলোই সব কিছু এখানে আছে। তার মাঝে শেষ দিকে একটা কথা হচ্ছে তোমার, সেটা হচ্ছে রেবতী এবং সাবিত্রীর মধ্যে। সাবিত্রীকে না, সাবিত্রী হচ্ছে গোলক বসুর স্ত্রী। সাবিত্রীকে কিছু কথা বলছে তোমার রেবতী। কি কথা বলছে না তোমার, তাদের বাড়িতে সেই বুঝতেই পারছো সেই ইয়েরা আসে, কি বলে, পেয়াদারা আসে, আমিনরা আসে, এভাবে সেই শাসিয়ে যায়। এক সময় পদি ময়রানি এসেছে। পদি ময়রানি একটা ক্যারেক্টার আছে, দেখবে এখানে দিয়েছি, রোগ সাহেবের রক্ষিতা। আর এই হচ্ছে তোমার দুরাচারিণী একজন নারী, সমাজে সেই যারা নোংরা ছড়িয়ে বেড়ায় সেই ধরনের নারী। এ এসেছিল ক্ষেত্রমণির কাছ, ক্ষেত্রমণির জন্য, যে আমাদের রোগ সাহেব একবার দেখেছে এবং তার পছন্দ হয়ে গেছে, তো একে পাঠিয়ে দেবে নীলকুঠিতে টাকা দিয়ে। এরকম কথা, মানে কি বলবো, সেই কুপ্রস্তাবগুলো দিতে এসছে। এই কথাটাই তোমার জানাচ্ছে কাকে না, তোমার রেবতী জানাচ্ছে তোমার সাবিত্রীকে। কারণ তাদের মানে কি বলবো, মালিক মাথা এরাই কিন্তু গোলক বসু এবং সাবিত্রী। এবং সাবিত্রী এই কথাটাকে কিন্তু ছোটোভাবে নিচ্ছে না। সে বলছে, এই কথাটা তুমি বলনি কেন, তোমার স্বামীকে বলনি, তোমার ইকে বলনি। তো বলছে, ওদেরকে যদি আমি বলি তো ওরা তো তাদেরকে কিছু করতে পারবে না, ইংরেজদেরকে, নীলকর সাহেবদেরকে, নিজেদেরই মাথা ঠুকে সেটা আত্মহত্যা করবে বা সবার ফ্যামিলিকে আত্মহত্যা করাবে। তো এরকম বুঝতেই পারছো কতটা শোচনীয় পরিস্থিতি। তো এই সময়ে সাবিত্রী কি বলছে যে, না ঠিক আছে, আমি দেখছি, আমার ছেলেরা আসুক, আমি ছেলেদেরকে বলবো এবং এটার জন্য ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, নীল চাষ করছে, উৎপীড়ন করছে, এগুলো ঠিক আছে, কিন্তু এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। বাড়ির বউকে মেয়েকে যদি এভাবে তুলে নিয়ে যায়, আর ওই পদি ময়রানি ক্যারেক্টারটা, তাকে নিয়ে তো অনেক কিছু যাচ্ছে, তাই বলছে। তো এইসব কথোপকথন দিয়ে প্রথম অঙ্কের যে চতুর্থ গর্ভাঙ্ক সেটা শেষ হচ্ছে। প্রথম অঙ্ক যেটা, সেটা প্রথম অঙ্কে বোঝানো হচ্ছে যে নীলকর সাহেবদের যে অত্যাচার, বা সেই সময়ে নীলকর সাহেবরা কিভাবে শোষণ উৎপীড়ন করত, জমিদারদেরকেও বা জমিদার শ্রেণীর মানুষদেরকেও উৎপীড়ন করত, আবার যারা সাধারণ চাষি ছিল, রায়ের চাষি ছিল, তাদেরকেও উৎপীড়ন করত। সেই সব কিছু আমরা জানতে পারছি। গ্রামের নাম জানতে পারছি, গ্রামটার নাম হচ্ছে সরপুর। সেখানে গোলকচন্দ্র বসুর একজন মানে সম্ভ্রান্ত পরিবার, তার সেই গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার, তার পরিবারের যে কাহিনী সেটা উঠে আসছে। সেখানে স্ত্রী, গোলকচন্দ্র বসুর স্ত্রীর পরিচয় জানতে পারছি, সাবিত্রী, সে একজন পতিব্রতা নারী, আদর্শ গৃহিণী। তার দুটো ছেলে, নবীন মাধব, বিন্দু মাধবের পরিচয় পাচ্ছি। সেই পুত্র দুজনের স্ত্রী রয়েছে, শৈরিন্দ্রী এবং সরলতা, তাদের পরিচয় পাচ্ছি। তারা কি বলবো, পরোপকারী। নবীন মাধব হচ্ছে পরোপকারী বড় পুত্র। সে কিন্তু শুধু নিজের পরিবারের কথা ভাবে না, সে কিন্তু প্রতিবেশী, রায়ত, চাষি, সবার কথাই কিন্তু ভাবে। বিন্দু মাধবের পরিচয় পাচ্ছি, ছোট ছেলে, সে কিন্তু কলকাতাতে থাকে, সে কলেজে পড়াশোনা করে। সাধুচরণ রায়চরণের কথা পেলাম। সাধুচরণ রায়চরণ এখানে গোলকের দুইজন অনুগত প্রতিবেশী রায়ত। সাধুচরণের স্ত্রীর নাম ক্ষেত্রমণি এবং তাদের একমাত্র সন্তান, সরি, সাধুচরণের স্ত্রীর নাম হচ্ছে রেবতী এবং তাদের একমাত্র সন্তান সে হচ্ছে ক্ষেত্রমণি। সে কিন্তু বিবাহিতা, ঠিক আছে।
আর এর সঙ্গে জানতে পারছি যে সরপুরের কিছু দূরেই নীলকুঠি রয়েছে। নীলকুঠিটার কি নাম জায়গাটার? বেগুনবেড়ের নীলকুঠি। সেখানে আই উড সাহেব আর পিপি রোগ সাহেব থাকে। কি নাম? আই উড সাহেব আর পিপি রোগ সাহেব, দুজন হচ্ছে এই নীলকুঠিটার মালিক বেগুনবেড়ে। ওখানেই তারা তাদের সেই পত্তনি, তাদের ইয়ে চালায়। আর এখানে একজন দেওয়ান রাখা হয়েছে, আমাদের দেশেরই মানুষ। দেওয়ানের কি নাম বললাম? দেওয়ানের নাম গোপীনাথ। গোপীনাথ দেওয়ান। এবং তার সঙ্গে রয়েছে আমিন, পেয়াদা, এই সবকে নিয়ে কিন্তু গ্রামের আশেপাশের যে গ্রামগুলো রয়েছে, গ্রামগুলোতে নির্বিচারে অত্যাচার চালাচ্ছে, অকথ্য অত্যাচার চালাচ্ছে, মুনাফার লোভে কর্মচারীদের সাহায্য নিচ্ছে এবং প্রজাদের ভালো ভালো যে জমিগুলো, সেই জমিগুলোতে দাগ কেটে বেড়াচ্ছে এবং নীল চাষে বাধ্য করছে এই রোগ সাহেব এবং উড সাহেব। এবারে যে বিপন্ন প্রজা, তারা নীল চাষে অনিচ্ছা সত্ত্বেও তারা কি করছে না, চাষ করতে মানে বাধ্য হচ্ছে। যদি বাধ্য না হয় তাহলে কুৎসিত ভাষায় তাদের গালাগাল করা হচ্ছে, নির্মমভাবে সেই চামড়ার চাবুক শ্যামকান্ত সেটা দিয়ে প্রহার করা হচ্ছে। কুঠিরের যে অন্ধকার গোদাম ঘরগুলো রয়েছে সেগুলোতে তাদেরকে বন্দি করে রাখা হচ্ছে। এমনকি গ্রামে যদি কোনো মানে নারীকে তাদের পছন্দ হচ্ছে, তাকেও কিন্তু তুলে আনা হয়। এরকম যে এগুলো প্রেক্ষাপটগুলো, সেগুলো সবই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। গোলক বসুর পরিবারে 50 বিঘা জমিতে নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল, সেটার পাওনা তো মেটায়নি, তার উপর আবার 60 বিঘা জমিতে আবার নীল চাষের জন্য চাপ দেওয়া হচ্ছে। এই অবস্থায় গোলক বসুর পরিবার, তারা বুঝতে পারছে যে এরপর আমাদেরকে অনাহারে দিন কাটাতে হবে। তারা অনেক অনুনয় বিনয় করছে, তাতেও যখন কাজ হচ্ছে না, সেখান থেকে আবার ফিরে আসছে অপমান হয়ে। আবার এদিকে দেখতে পাচ্ছি সাধুচরণ রায়চরণের মতো যে প্রতিবেশী রায়ত রয়েছে, তাদেরও সেই জমিতে যখন দাগ কাটা হচ্ছে, ভালো জমিগুলোকে তাতে যখন নিয়ে নেওয়া হচ্ছে, তাতে যখন তারা প্রতিবাদ করছে, তখন তাদেরকে আবার সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং দুই ভাইকে আবার সেই বুঝতেই পারছো যে কিভাবে অত্যাচার করা হচ্ছে। এদিকে সাধুর মেয়ে ক্ষেত্রমণি, তাকে দেখে ছোট সাহেবের পছন্দ হয়েছে, উপঢৌকন দিয়ে পাঠাচ্ছে। কাকে দিয়ে? না, সেই পদিমৈরানী নামে যে ক্যারেক্টারটা রয়েছে তাকে দিয়ে। তো যাই হোক, এইসব বিষয়গুলো দেখতে পাচ্ছি। প্রথম যে অঙ্ক রয়েছে, দ্বিতীয় যে অঙ্ক রয়েছে, দ্বিতীয় অঙ্কটা কটা গর্ভাঙ্ক আছে এখানে? দ্বিতীয় অঙ্কের কটা গর্ভাঙ্ক রয়েছে? 3টি রয়েছে। এখানে বিষয়টা হচ্ছে তোমার 4 3 4 3 4, এভাবে না, 4 দিয়ে শুরু হচ্ছে, 4 দিয়ে শেষ হবে। তো এরপরে যে দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক, সেখানে শুরু হচ্ছে সেই জায়গা দিয়ে, বেগুনবেড়ের কুঠির দিয়ে, যেখানে গোদামঘর রয়েছে। ওখানে 4জন রায়তকে বন্দি করে রাখা হয়েছে। তার সঙ্গে তোরাপ নামের একজন রায়ত রয়েছে। তোরাপ ক্যারেক্টারটা আগেই বললাম। সে হ্যাঁ, সে ইসলাম ধর্মের, কিন্তু সে কিন্তু অনেক স্নেহ করে তোমার সেই গোলকচন্দ্র বসুর বিশ্বস্ত একজন, তাদের মানে বলা যায় মানে শুভাকাঙ্ক্ষী তোরাপ, ঠিক আছে। তো তোরাপ সহ 4জন রায়তকে এখানে বন্দি করে রাখা হয়েছে। তাদের নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে, দেখবে টেক্সটটাতে আছে প্রথম রায়, দ্বিতীয় রায়, তৃতীয় রায়, এভাবে আছে। তো সেই প্রথম রায়, দ্বিতীয় রায়, যাদেরকে বন্দি করে রাখা হয়েছে, বন্দি করে রাখার উদ্দেশ্য কি? এখানে 5জন আছে, মানে তোরাপও আছে, তোরাপের সাথে আরও 4জন রায়ত আছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই যে গোলকচন্দ্র বসু, তার পরিবারের এই যে 60 বিঘা জমিতে দাগ কাটা হচ্ছে, তারা দিতে প্রস্তুত নয়। তাহলে যখন তারা দিচ্ছে না, তাদের উপর রোগ সাহেব উড সাহেবের রাগ হয়ে গেছে। তাহলে কি করা হবে? না, গোলক বসু প্রধান কর্তা, তাকে চলো বিভিন্ন ষড়যন্ত্রে ফাঁসিয়ে দেওয়া হোক, তার জেল খাটানো হোক তাকে। আর গোলক বসু বুঝতেই পারছো, একজন স্বনামধন্য জমিদার সম্ভ্রান্ত পরিবারের, গ্রামের। সে যদি জেলে যায়, নবীন মাধব তার ছেলে, সে জানে কিন্তু যে পিতা কিন্তু আত্মহত্যা করবে, জেলে গেলে আত্মহত্যা করবে, তার মান সম্মান মানে চলে গেলে সে কিন্তু বাঁচতেই চাইবে না। তারাও চেষ্টা করছে, তারাও জানে যে ষড়যন্ত্র কিন্তু হচ্ছে, বা তার বাবার নামে, নবীন জানে তার বাবার নামে, তো সেই জন্য ওদিক থেকে তোমার নবীনের যে ভাই, সেও কিন্তু আসছে এইসব কথাগুলো যখন সে চিঠিতে জানতে পারছে। আর এখানে যে
পাঁচজনকে নিয়ে আসা হয়েছে, বন্দি করা হয়েছে, তাদেরকে মূলত সাক্ষী দেওয়ার জন্য আনা হয়েছে। যে কোর্টে যখন সেই ম্যাজিস্ট্রেট যে বিচারক রয়েছে, সে সে এমনিতেও ব্রিটিশদের দলেই, নীলকর সাহেবদের দলেই, তবুও কোনো প্রমাণ যদি পায়, প্রমাণের ভিত্তিতে করলে সেটা আর সুবিধা হবে। তো সেই প্রমাণ বলতে এই পাঁচজন যে রায়ত রয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে, যে গোলক বসুর বিরুদ্ধে তারা সাক্ষী দেবে। তাহলে গোলক বসু ফেঁসে যাবে। তো তাদেরকে নানা ধরনের উপঢৌকন দেওয়া হয়েছে। উপঢৌকনে যখন রাজি হবে না, তখন কি করা হবে, তাদেরকে উৎপীড়ন করা হবে। যে কুঠিতে বন্ধ করে দেওয়া হয়েছে, নিশ্চয়ই তারা রাজি হয়নি, তার জন্য বেগুনবাড়ির কুঠিতে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে গোদাম ঘরে। তখন তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। সেখানে কি জানা যাচ্ছে, যে গোলক বসুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তাদেরকে আনা হয়েছে। কিন্তু গোলক বসু তো পরোপকারী, তার ছেলেও নবীন মাধব, সেও পরোপকারী। গ্রামের মানুষ কেন তাদের বিরুদ্ধাচারণ করবে? তারা মিথ্যা সাক্ষ্য দিতে চায় না, তখন তাদেরকে জোর করে ধরে এনে অন্ধকার ঘরে ভরে দিয়েছে। এবং নীলকরদের সেই নির্মম যে অত্যাচার, সেটার ভয় আছে তাদের মধ্যে। তো তার জন্য তারা সেই নীলকরদের আবার বিরুদ্ধাচারণ করবে, সেটাও তো কাম্য নয়, সেটাও সাহস পাচ্ছে না। ছেলে পিলে বউ স্ত্রী সবারই কথা তারা ভাবছে। এই যে কথাগুলো তাদের মধ্যে, তোরাব বাদ দিয়ে বাকি চারজন যে রায়ত রয়েছে তারা কিন্তু এক প্রকার মেনেই নিয়েছে, যে না, যেটা নীলকররা বলবে সেটাই করব। কারণ তাদের একটা ভয় আছে। তোরাব বলছে জীবন দিয়ে দেবো, কিন্তু আমি নবীন মাধব বা ওই গোলক বসুর পরিবার, তাদের বিরুদ্ধে কথা কিন্তু আমি বলতে পারবো না। তো সেই কথাগুলো এখানে হচ্ছে। এই পরিস্থিতিতে তোরাব একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে, সে নিয়মহারামি করতে পারবে না। কিন্তু এখানে একজন রায়ত, সে মনে করিয়ে দিচ্ছে, প্রথম রায়ত, যে শ্যামচাঁদের ঠেলা বড় ঠেলা, মানে ওই যে চাবুক মার দিলে তখন সব কিন্তু রাজি হয়ে যাবে। চাবুকগুলো কিসের হয় জানো? চামড়া দিয়ে চাবুকগুলো হয়। তো সেই চাবুক থাকে, দেখেছো কেউ চাবুক? মিউজিয়ামে দেখতে পাবে এখন। চাবুক দেখিনি, সিনেমাতে আমি দেখেছি, রঞ্জিত মল্লিককে দেখেছি চাবুকের মতো বেল্টগুলোকে ইউজ করতে। আচ্ছা। ও আচ্ছা, ওইটাই তো, যে মিউজিয়াম টিউজিয়ামে রাখা হবে। আর এমনি চাবুক বলতে চাবুকের মতো করে ইউজ করেছে রঞ্জিত মল্লিক, দেখবে প্রসেনজিৎকেই বেশি মারতে ওঠাতো। বেল্টটা খুলে নিয়ে, কোথায় আমার বেল্ট। যাই হোক, ওইভাবেই ব্যবহার করা হতো। ছোটবেলায় চাবুক দেখেছিলাম, সেই ঘোড়ার নাচ, জানি না তোমরা দেখেছো কি না, আমাদের আসতো ছোটবেলায় দেখতাম। কিছু মানুষ ঘোড়ার একটা কি কি বলে ওটা, মুখোশ কি বলে, ওই ঘোড়ার মতোই একটা কিছু পরে আসতো আর ঘোড়ার নাচ দেখাতো। ওটার সঙ্গে তার একটা চাবুক নিয়ে আসতো। তো যাই হোক, সেই চাবুকগুলো চামড়ার চাবুক হয়, এবং সেগুলো যদি মার দেওয়া হয়, তারপরে আবার পেরেক, উড সাহেবের পেরেক লাগানো জুতো আছে, সেটা দিয়ে লাথি মারলে বুঝতেই পারছো, মানে বুকের ওপর লাথি মারলে সেখানে আরও বেশি ক্ষত হয়ে যায়, মানুষ মারাও যায়। তো এরকম অত্যাচার হতো। তো সেই অত্যাচারের কথাগুলো বলছে প্রথম রায়ত, দ্বিতীয় রায়ত, তারা বলছে, কেউ বলছে যে শ্যামচাঁদের ঠেলা বড় ঠেলা, সেটা যখন দেওয়া হবে না তখন বুঝতে পারবে, তোরাবকে বলছে। তারপর কেউ বলছে যে উড সাহেবের যে পায়ে যে জুতোটা রয়েছে সেটাতে পেরেক আছে, সেটা একবার যদি কারো বুকে বসে যায় কিন্তু অনেক কষ্ট, সেই রক্ত ঝরতেই থাকবে। তো এইভাবেই তারা কিন্তু বলছে যে সেই অত্যাচার থেকে কিন্তু রেহাই নেই। চতুর্থ আবার কি বলছে তোমার রায়ত, যে নীলের দাদন না নিলেও অবশেষে তোমার বাধ্য হতে হবে চাষ করতে, সেও কিন্তু বাধ্য হয়েছে। এই অবস্থায় জানা যাচ্ছে যে তোমার বিরোধিতা করে কিন্তু কিছু হবে না, তারা যেটা বলবে সেটা কিন্তু মেনে নিতে হবে। এটা সেই দ্বিতীয় অঙ্কের যে প্রথম গর্ভাঙ্ক, সেখানে এই কথোপকথনটা আছে। টোটাল এখানে এগুলো মনে রাখবে, কোন অঙ্কে কোন গর্ভাঙ্কে কি বিষয় আছে। দ্বিতীয় অঙ্কের প্রথম যে গর্ভাঙ্ক, সেখানের বিষয় কি, এক কথাই বলবে যে পাঁচজন রায়ত ছিল, পাঁচজন রায়তের মধ্যে একজন বিশ্বস্ত হচ্ছে তোমার ইয়েদের, গোলকনাথ বসুদের, তার নাম হচ্ছে তোরাব। বাকি চারজন তারাও বিশ্বস্ত, কিন্তু তারা ভয়ে রাজি হয়ে যাচ্ছে, যে না না, এরপর উড সাহেব এলে আমরা রাজি হয়ে যাব। তো তাদের মধ্যে কথোপকথন, তোরাব যখন রাজি হচ্ছে না, তখন তাকে সে দেখাচ্ছে, মানে জানাচ্ছে যে কতটা কষ্ট হবে যদি রাজি না হয়। দ্বিতীয় গর্ভাঙ্ক, সেখানে কি দেখতে পাচ্ছি, সেখানে তোমার বিন্দু মাধব এবং সরলতার প্রসঙ্গ এসেছে। বিন্দু মাধব এবং সরলতা, সরলতা হচ্ছে তার স্ত্রী। তো বিন্দু মাধবের চিঠিটা পড়ছে সরলতা। বিন্দু মাধব চিঠিতে
সেই আশা নিরাশা কথাগুলো রেখেছে, এবং সেই আশা নিরাশার কথাতে আন্দোলিত হচ্ছে তোমার সরলতা। গোলক বসুকে যে কারাগারে মানে নিক্ষিপ্ত করার একটা চক্রান্ত চলছে, সেই চক্রান্তের কথা জানাচ্ছে তোমার যখন আহ, তোমার বিন্দু মাধব যখন জেনে গেছে, সে বলছে এটার জন্যই আমি শহর থেকে গ্রামে যাব। এবং তারপরে তাদের সেই বিরহ বেদনার কথা সেগুলো ভারাক্রান্ত হচ্ছে সরলতা। বিন্দু মাধব তাকে আশ্বাস দিচ্ছে যে সরলতা যখন সে আসার সময় যে বইটা চেয়েছিল, সেই বইটা সে কিন্তু কিনে নিয়ে যাবে। তো দ্বিতীয় গর্ভাঙ্কটাতে খুব একটা বড় বিষয় নেই, এখানে একটা পারিবারিক গল্প রয়েছে। তৃতীয় গর্ভাঙ্ক, তৃতীয় গর্ভাঙ্কে সেই একটা মানে নারী খল চরিত্র বলতে পারো, সেই জটিলা কুটিলা টাইপের চরিত্র যেটা থাকে, পদি ময়রানী, তার প্রসঙ্গ এখানে আছে। তাকে নিয়ে সবাই রসিকতা করে, বুঝতেই পারছো যে সে মানে কি বলবো, একটা যেখানে যায় সেখানে আবর্জনা নিয়ে যায় তার সাথে সাথে। এবং পদি ময়রানী ক্যারেক্টারটাকে দেখলে বাচ্চারাও কিন্তু সেই ঠাট্টা করতে শুরু করে। ময়রানি লোসো ফুল গেঁথেছ কই, এরকম বলে। পান খায়, খোপাতে ফুল লাগিয়ে বেড়ায়, এভাবে সে তার বুঝতেই পারছে ক্যারেক্টারটা কী ধরনের হবে। তো তাকে নিয়ে বাচ্চারাও কিন্তু ঠাট্টা করে। তখন সে বলছে, ছি ছি বাবা, কেশব এভাবে বলো না, আমি পিসি হয় তোমার সম্পর্কে, মানে তার যারা ভাইপো ভাইঝি সম্পর্ক হচ্ছে তারাও এভাবে তাকে ঠাট্টা করে। মানে সে এমন একটা তার ফেস ভ্যালু হয়ে গেছে, গ্রামে সবাই জানে যে সে একটা দুশ্চরিত্র নারী। তো যাই হোক, সেই পদিময়নের কথা আছে, এবং তাকে নিয়ে স্থূল রসিকতা করছে, শিশুরা ছড়া বানাচ্ছে তাকে নিয়ে, সব কিছুই দেখা যাচ্ছে। নবীন মাধব এই সময় আসছে এবং শিশুদেরকে ধমক দিয়ে বাড়ি পাঠাচ্ছে। এখানে বিন্দু মাধবের কিছু কথা আছে। বিন্দু মাধব বলছে, মানে সে ঠিক করেছিল যে স্কুল খুলবে সে গ্রামে, লেখাপড়া যাতে হয় বাচ্চাদের জন্য, শিশুদের জন্য, তার জন্য সে স্কুল করার প্রস্তাব দিয়েছিল। তো এই সময়ে সেই গোলক বসুকে নিয়ে বিব্রত আছে পুরো ফ্যামিলি, যে তাকে চক্রান্ত করা হচ্ছে জেলে পাঠানোর জন্য। সেটা নিয়ে যখন বিব্রত আছে, তখন কিন্তু সেই স্কুলের কথাটা খুব একটা হয়নি, বা সেই শুভ প্রস্তাব যেটা দিয়েছিল বিন্দু মাধব সেটা কার্যকর হয়নি। নবীন মাধব এখন তার পিতাকে নিয়ে চিন্তিত আছে, তার পিতার ভবিষ্যৎ নিয়ে ভাবিত। কারণ তার পিতা যদি একবার কয়েদ হয়েছে, সে জানে যে তার পিতা আর বাঁচবে না। তার জন্য সে চাইছে কোনোভাবেই যেন সেই ম্যাজিস্ট্রেটের সেই বিচার সভায় বা কোনোভাবেই নীলকুঠিতে যদি বন্দি হয়ে যায়, এই জিনিসটা পর্যন্ত যেন না যায় তার পিতা কোনোভাবে। তো সেটাই কিন্তু সে সেটা নিয়ে চিন্তিত আছে। এবং সে চেষ্টা করছে যে তার পিতার সপক্ষে যদি কেউ যুক্তি দেয়, কিন্তু পিতার সপক্ষে কেন যুক্তি দেয়, বিপক্ষে যুক্তি দেওয়ার লোক ওইদিকে উড সাহেব তৈরি করে নিয়েছে, সপক্ষে যুক্তি দেওয়ার লোক কিন্তু নবীন মাধব খুঁজে পাচ্ছে না। কিন্তু সে বিশ্বাস করে যে সব রায়ত বা চাষিরাও যদি বিপক্ষে হয়ে যায়, তোরাব কিন্তু তার বিপক্ষে যাবে না, তোরাব কিন্তু মিথ্যা কথা বলবে না। তো বুঝতেই পারছো, বাকি চারজন যাদেরকে বন্দি করা হয়েছে নবীন মাধব সেটা নয় চিন্তিত, বাকি চারজন যদি সেই সাহেবদের নির্দেশ মতো মিথ্যা সাক্ষ্য দিয়ে দেয়, তাহলে কিন্তু সর্বনাশ। একজনের কথা মানবে নাকি চারজনের কথা মানবে? তো আবার বিচারক যে, সে হচ্ছে ইংরেজ ম্যাজিস্ট্রেট, সে তো আবার নীলকর সাহেবদের বন্ধু। তো তার কাছে বিচার মানে একটা প্রহসনের মতো, সেটাও নবীন মাধব বুঝতে পারছে। তো এই সব নানা কথা রয়েছে তোমার তৃতীয় গর্ভাঙ্কে, যে কথাগুলো নবীন মাধবকে কিন্তু ব্যতিব্যস্ত করে তুলছে, ব্যাকুল করে তুলছে। তো এতদিন যেগুলো সে ভাবছিল না, যে কথাগুলো ভাবার একদম অতীত ছিল, সেই কথাগুলো তাকে ভাবতে হচ্ছে। সে ভাবছে যে সপরিবারে কি সেই গ্রাম পরিত্যাগ করে চলে যাবে এখান থেকে, আগে মান সম্মানটা, তারপরে তো কোনো কিছু, নাকি জীবন বাজি রেখে এখানে থেকে যাবে, মান সম্মান সব খইয়ে থেকে যাবে। তো সে ভাবছে যে আমি গ্রাম ছেড়েও চলে গেল, কিন্তু সেই পরোপকার, তাদের ধর্ম, তাদের পরিবারের ধর্ম, সেটা তারা ছাড়বে না। তো এই যে তৃতীয় গর্ভাঙ্ক মানে শেষ গর্ভাঙ্ক দ্বিতীয় অঙ্কের, এখানে এইভাবে কিন্তু শেষ হচ্ছে। আজকে আর কোনো অঙ্ক আলোচনা করছি না, নইলে লেট হয়ে যাবে। দুটো অঙ্কের মূল বিষয়বস্তু তাহলে কি, প্রথম অঙ্কে আমরা নীল বিদ্রোহের প্রেক্ষাপটটাকে জানতে পারছি, যে পরিবারগুলোতে কিভাবে প্রভাব ফেলছিল, সেই জমিদার পরিবার হোক বা চাষিদের পরিবার হোক, এবং নীলকরদের অত্যাচারগুলো জানতে পারছি প্রথম অঙ্কে। দ্বিতীয় অঙ্কে জানতে পারছি যে কিভাবে বড় বড় যে জমিদার ফ্যামিলিগুলো ছিল, সেগুলোকে তো আর সরাসরি ঘাড় ধরে আনতে পারছে না,
তাদেরও তো প্রতিপত্তি রয়েছে, জমিদার মানে টাকা পয়সাওয়ালা মানুষ, তাদেরকে তো আর ওভাবে আনা যায় না। তখন কি করা হয়, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হয়। তো সেই চক্রান্তটাই দেখতে পাচ্ছি যে কিভাবে করা হচ্ছে, একটা পরিবারকে কিভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। এখানে হতাহতের ব্যাপারও আছে, শেষ থেকে জানতে পারবে যে পরিবারের সদস্যরা আস্তে আস্তে মারা যাচ্ছে কিভাবে, একজন মারা যাচ্ছে, একজন পাগল হয়ে যাচ্ছে, সব পরের যে অঙ্কগুলো আছে সেই শেষ দিকে দেখতে পাবে, শেষে একদম। হ্যাঁ, ট্র্যাজেডিগুলো শেষের দিকে আছে। এটা জাস্ট দুটো অঙ্ক, এটা প্রেক্ষাপটটা হচ্ছে এরপর থেকে মূল ট্র্যাজেডিগুলো আছে। মানে সাধুচরণের ফ্যামিলিতে কিভাবে বাঁধ ভেঙে আসবে, বা গোলকচন্দ্র বসুর পরিবারে কিভাবে বাঁধ ভেঙে আসবে, এগুলো এর পরের যে অঙ্কগুলো আছে সেখান থেকে জানতে পারবে। আজকে পুরো প্রেক্ষাপটটা আলোচনা করলাম, মানে দুটো অঙ্কে প্রেক্ষাপটই আছে এখনো পর্যন্ত, মানে হতাহতের কোনো ব্যাপার কিন্তু নেই। কয়েকটা প্রশ্ন এখান থেকে বেরোয়, যেমন, আচ্ছা, কে কে বুঝতে পারলে বলো, হাত তুলো শুনি একবার। কেউই বুঝতে পারেনি। হুম, তাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো যারা হাত তুলছে। আচ্ছা, জুহি, দীপ্তি এরা বুঝতে পারেনি তাহলে? আচ্ছা, দীপ্তি তো শোনেইনি মনে হয়, হোলি মেখে এসেছে। যা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, সেটা অসুবিধা হবে, তার জন্যই তো এই ছকটা করলাম না। এটা জাস্ট টেম্পোরারি, এই ক্লাসটা করার জাস্ট 15 মিনিট আগেই আমি করলাম এটা, তাড়াহুড়োতে করেছি। তো এটা আমি ফ্রেশ করে দেবো যাতে এটা বুঝতে পারো, এই ছকটা দেখবে, হ্যাঁ, ছকটা দেখলে কিছুটা মনে থাকবে। আচ্ছা, কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্নই জিজ্ঞাসা করি যেটুকু পড়ালাম সেখান থেকে। আহ, আচ্ছা, কাকে জিজ্ঞাসা করি, আচ্ছা অহনা বলো। আহ, বেগুন বেড়ের কুঠিতে তোরাপের সঙ্গে আর কে কে ছিল? না না, বন্দি কাদেরকে করা হয়েছিল অন্ধকার নীলকুঠিতে? তোরাপের সঙ্গে আর কাদেরকে? হুম, কজন টোটাল তোরাপ সহ? হ্যাঁ, তোরাপ সহ 5 জন, মানে তোরাপ ছাড়া আরো 4 জন। হুম, গোলক বসুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। আচ্ছা, উম, তনুশ্রী বলো, নবীন মাধব, বিন্দু মাধবের স্ত্রীর নাম কি? সরলতা। হুম। আচ্ছা, উম, প্রীতিপাল বলো, রায়চরণের ভাইজির নাম কি? হুম, ক্ষেত্রমণি। কুহেলি বলো, সাধুচরণের কন্যার নাম কি? সাধুচরণের কন্যার নাম কি? রায়চরণের ভাইজির নাম যদি ক্ষেত্রমণি হয়, তাহলে সাধুচরণের কন্যার নাম? উত্তর তো একটাই হবে না, প্রশ্ন তো দুটো করলাম আমি। এই যে এই জায়গাটা জিজ্ঞাসা করলাম, এই জায়গাটা।
হ্যাঁ, তোমাকে এই প্রীতিপালকে জিজ্ঞাসা করলাম যে তোমার রায়চরণের ভাইজির নাম কি, তো ক্ষেত্রমণি হবে। আর সাধুচরণের কন্যার নাম ক্ষেত্রমণি হবে। হুম, হুম, হুম। আচ্ছা, দীপ্তি বলো খল চরিত্রের নাম। খল চরিত্রের নাম, খল চরিত্র। দীপ্তি শুনতে পাচ্ছে না। আচ্ছা, অনিতা বলো। হ্যাঁ, খল চরিত্র। হ্যাঁ, খল চরিত্রকে সাপোর্ট করছে, মানে মিশ্র চরিত্র বলতে পারি, তো ভালো চরিত্র নয় সে কিন্তু। হুম, হুম। উড সাহেব, রোগ সাহেব আর ইয়ে হবে তোমার গোপীনাথ দেওয়ান, তাদের দিকেই হবে। হুম। আচ্ছা, আহ, আর কেউ হাত তোলেনি না। দীপ্তিকে জিজ্ঞাসা করি, আহ, গোলকচন্দ্র বসুর কত বিঘা জমিতে দাগ কাটা হয়েছিল চাষের জন্য? 60 বিঘা না কত লিখো না, ওটা কেটে দেবে, 60 বিঘা লিখে ফুল স্টপ দেবে, তাহলে নাম্বার পাবে। 60 বিঘা। আচ্ছা, কুহেলি বলো কত বিঘার জমির ওদের টাকা বাকি রেখেছিল? আচ্ছা, 50 বিঘা জমির টাকা দেয়নি, উপরন্তু 60 বিঘা চাষ করতে চেয়েছিল। আচ্ছা, ধরে নিয়ে গেছিল বলতে প্রথমে ধরে নিয়ে গেছিল তোমার সাধুচরণকে এবং রায়চরণকে। তারপরে ধরে নিয়ে গেছিল তোমার প্রথম অঙ্কে সাধুচরণ রায়চরণকে, দ্বিতীয় অঙ্কে তোমার ওই যারা রায়ত চাষি আছে আরো 4 জন, আর তার সঙ্গে তোরা 5 জনকে নীলকুঠিতে বন্ধ করে রাখা হয়েছিল। আর প্রথমে সাধুচরণ রায়চরণকে। ওই ভাগ চাষি না না, বড় চাষি হবে না। দাঁড়াও, রায়ত শব্দের অর্থ কি? হ্যাঁ, এমনি রায়ত বলতে আমি জানি যে হ্যাঁ ওই কি বলে ভাগ চাষিদের কি বলা হয়। হুম, যাই হোক ওই রায়ত চাষি বলা হয় তাদেরকে। মুঘল সাম্রাজ্য বা মুঘল রাজস্ব ব্যবস্থায় এটা তৈরি হয়েছিল, রায়ত বা রায়তি। মানে জমিদারদের জমিগুলো চাষ করতো এবং নিজেদেরও জমি থাকতো। তো যাই হোক, এখানে তাহলে প্রথমে সাধুচরণ এবং রায়চরণকে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে তোরাব এবং 4 জন, তোরাব সহ আরো 4 জনকে নিয়ে যাওয়া হচ্ছে। একটা প্রশ্ন প্রথমেই বলেছিলাম যে চাকরিতে যোগ্যতার পরিচয় দিতে পারে দীনবন্ধু সরকারের কাছ থেকে কোন পুরস্কার লাভ করেছিলেন? দেওয়ান, গোপীনাথ দেওয়ানকে মনে পড়ছে না, দেওয়ান নয়। আচ্ছা, নীলদর্পণ কোথায় প্রথম অভিনীত হয়? কত সালে? 1972? 1872? সাধারণ রঙ্গালয় হচ্ছে পেশাদারি থিয়েটার বা রঙ্গমঞ্চ, যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার ছিল, আর সেটা হয়েছিল পেশাদারি রঙ্গালয় থেকে। তোমরা এখন শখের নাট্যশালা পড়ছো, শৌখিন নাট্যশালাতে সবার আহ, প্রবেশাধিকার ছিল না, বাঙালিদের ছিল কিন্তু সবার ছিল না, সম্ভ্রান্ত পরিবার, জমিদার, তাদের মান্যগণ্য ব্যক্তি। শখের নাট্যশালা বুঝতেই পারছো, শখে একজন জমিদার সে করলো নিজের পরিচিতদেরকে আমন্ত্রণ জানালো, মান্যগণ্য ব্যক্তিকে ডাকলো, সেটা এখানে কিন্তু টিকিটের ব্যাপার ছিল না। আর তারপরে হলো পেশাদারি থিয়েটার, যেগুলো একদম যে খুশি টাকা দিলেই তাকে ঢুকতে দেওয়া হতো, সেগুলো ছিল প্রথম, ছিল সাধারণ রঙ্গালয়। 1872 সাল থেকে পেশাদারি তোমার রঙ্গালয়গুলো শুরু হয়েছিল। প্রথম থিয়েটার হচ্ছে সাধারণ রঙ্গালয়, ওই ধাপটা তোমাদের পড়াবো।
সেই সাধারণ রঙ্গালয়েই প্রথম নীল দর্পণ হয়েছিল, তাহলে সাধারণ মানুষ সেখানে দেখতে পেয়েছিল। এমনকি সেই নীলকরদের অত্যাচারগুলো সাধারণ মানুষ দেখে আরও গর্জে উঠেছিল। এটাই শেষ দিকে পরবর্তীতে এসেছিল এটা দেখি, মানে এই ধরনের নাটকগুলো যখন হচ্ছিল, এটা তারপরে ওই তিতুমিরের যে ইয়েটা, কাহিনীটা, হ্যাঁ, ওই যে ঘটনাগুলো নিয়ে যখন হচ্ছিল, বিভিন্ন বিদ্রোহগুলোকে নিয়ে নাটক লেখা হচ্ছিল, তখনই সেই ব্রিটিশরা নাট্য নিয়ন্ত্রণ আইন এনেছিল, যে এই নাটকগুলোকে মঞ্চস্থ হতে দিলে কিন্তু আমাদের দিন শেষ। তখন তারা কি করেছিল, নাট্য নিয়ন্ত্রণ আইন এনে নাটকের কিছু ক্রাইটেরিয়া করে দিয়েছিল, যে এইসব জিনিসগুলো দেখানো যাবে না, দেখালে ওটা তোমার রিলিজ হতে দেয় না, যেরকম সিনেমা সেরকম ওদের নাট্যমঞ্চ মঞ্চস্থ হতে দেওয়া হবে না। তিতুমি নাটকটা তখনকার দিনে মানে ব্যান করে দেওয়া হয়েছিল, নীল দর্পণকে পরবর্তীকালে ব্যান করে দেওয়া হয়েছিল। সিনেমা দেখো না, এখন অনেক কিছু আছে যেগুলোকে ফিল্ম বোর্ড থেকে রিজেক্ট করে দেয়, তো সেই রকম তখন নাট্য নিয়ন্ত্রণ আইন ছিল। এখন ফিল্ম বোর্ডটা তাও ঠিক আছে, যে মানুষের ক্ষতি হবে সেটা দেখে সেই ফিল্ম বোর্ড বাতিল করে দেয়, কিন্তু তখন ব্রিটিশরা নিজেদের স্বার্থটা দেখছিল, এবং নাট্য নিয়ন্ত্রণ আইন আনার ফলে সেই নাটকগুলোকে তারা কী করেছিল না, কিছু কিছু নাটকও বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল। আচ্ছা, নীল বিদ্রোহে যাদের নাম স্মরণীয় হয়ে আছে তাদের কি কি নাম বললাম, বলতে পারবে কেউ? বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। হুম, চৌগাছার বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। ঝিনাইদহের বললাম মহেশচন্দ্র চট্টোপাধ্যায়। কি বলছো? নীল বিদ্রোহের নেতার নাম, নেতৃত্ব যারা দিয়েছিল, বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস, এই দুটো নামেই বেশি মানে আসে। আচ্ছা, সাধুচরণের কত বিঘে জমিতে নীল চাষের আদেশ একবার হয়েছে? বলবেন নীল বিদ্রোহীদের নামগুলো? চৌগাছা গ্রামের বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস, এই দুটো নাম মনে রাখবে। এছাড়াও ছিল মহেশচন্দ্র চট্টোপাধ্যায়, বিশ্বনাথ সর্দার, গোপাল তরফদার। হ্যাঁ, যেটা বললাম সাধুচরণের যে জমি ছিল, সেই জমিতে কত বিঘা জমি, 9 বিঘা নয় জমি, বিঘা 9 বিঘা জমিতে নীল চাষের আদেশ দেওয়া হয়েছিল। আহ, দীপ্তি বলো, নবীন মাধবের বাড়ির প্রৌঢ়া পরিচারিকা কে? আদুরি। মাধুরী। তার স্বভাব কেমন ছিল? সব কথার মাঝখানে কথা বলা। হুম, আর কথায় কথায় সে রঙ্গ তামাশা করতো। এগুলো চরিত্র হিসেবে আসবে, আমি প্রশ্নোত্তর তোমাদের দিয়ে দেবো। প্রচুর চরিত্র আছে, আর চরিত্রগুলো আসবে পরীক্ষাতে। হ্যাঁ, আরেকটা জিনিস, ক্ষেত্রমণি যে চরিত্রটা আছে না, ক্ষেত্রমণি চরিত্রটা একদম বাস্তব চরিত্র। এটা অনেক সমালোচক আলোচনা করেছেন, যে উম, ক্ষেত্রমণি যে চরিত্রটা, সেটা কৃষ্ণ নামক একজন রায়ত চাষি ছিল, তার মেয়ে, যেরকম সাধুচরণের মেয়ে সেরকম কৃষ্ণ নামের বা কৃষণ নামের একজন চাষি ছিল, তার মেয়ে হরিমণি নাম ছিল। সেই হরিমণি ক্যারেক্টারটাই এখানে ক্ষেত্রমণি নাম দিয়েছেন দীনবন্ধু মিত্র। তিনি তো সেই গ্রামেগঞ্জে ঘুরে বেড়াতেন, এই কাহিনীগুলো শুনেছিলেন, তো সেই ঘটনাটা কিন্তু সত্যি ঘটনাটাই, তিনি নামটা শুধু চেঞ্জ করে দিয়েছেন। আর তিনি আহ, হাকি বড়লোড নামে বা এরকম নামে কিছু একটা তোমার ইয়ে ছিল, সাহেব ছিল, তার দ্বারা নির্যাতিত হয়েছিল, তো সে এখানে উড সাহেব দেওয়া হয়েছে সেই জায়গাতে। যাই হোক, এই মোটামুটি এই প্রশ্নগুলো হচ্ছে এই দুটো অঙ্ক থেকে, মনে রাখবে। নেক্সট দিন যেদিন করাবো এটার ক্লাস, সেদিন বাকি তিনটে অঙ্ক একসঙ্গে আলোচনা করব, তারপরে সামগ্রিক আলোচনা হবে এই নীলদর্পণ নাটক থেকে। এমনভাবে পড়ো, এটাকে টার্গেট রাখো যে এই পেপারের এই নীলদর্পণ থেকে যা প্রশ্ন আসবে সবগুলো করবে, কারণ খুব একটা কঠিন নয় এটা, আর লেখার মতো বিষয়ও আছে, যে জিনিসগুলো মনে ধরে যায় সেগুলো কিন্তু লিখতেও পারবে। এমনভাবে পড়ো যেমন যা প্রশ্ন আসবে এটা থেকে কমন নেবে,
এটা আমার মনে হয় তুলনামূলক বিষয় যেগুলো রয়েছে সেগুলোর থেকে সহজ হবে। মুক্তধারা নাটক আছে, তো আমার মনে হয় এটা বেশি আরও লিখতে পারবে, এটা থেকে প্রশ্নও বেশি আসবে। স্যার বলছি, আপনি নীলদর্পণ নাটকটা নিয়ে মানে কোশ্চেন গুলো বলার আগে কি বললেন একটু বলবেন? নেটটা মানে স্লো ছিল বলে কথাটা ঠিক আসছিল না। ওটা প্রেক্ষাপটটা আলোচনা করছিলাম যে নীলদর্পণ, মানে এর আগের দিন প্রেক্ষাপট আলোচনা করেছিলাম না নীলদর্পণ নাটকের, সেটাই একটু রিপিট করছিলাম। আগের ক্লাসে ছিলে? স্যার মানে শনিবার ক্লাসে? না, এই নাটকের ক্লাসটা যেদিন প্রেক্ষাপট আলোচনা করছিলাম নীলদর্পণ, আহ, হ্যাঁ ছিলাম। সেইগুলোই আলোচনা করছিলাম। আচ্ছা, দীনবন্ধু মিত্রের প্রথম নাটক বললাম নীলদর্পণ, প্রকাশকাল কত? 1800। 1872 কি করে হলো? ওটা তো রঙ্গমঞ্চে অভিনীত হয়েছিল 1872 সালে। প্রকাশকাল 1860। ঠিক আছে, 1860। এখানে কি আছে? নীলকর কর্তৃক নীল চাষীদের যে সীমাহীন দুঃখ দুর্দশার যে কাহিনী, মর্মান্তিক কাহিনী, সেগুলো আছে। 24 পরগনা দুটো, নদিয়া, যশোহর, সেই সব জায়গার যেসব মানুষ বা সাধারণ প্রজা রয়েছে, বা যারা সম্পন্ন গৃহস্থ, মানে জমিদার রয়েছে, তাদের যে উপর যে নীলকরদের যে অত্যাচার, সেই কাহিনীগুলো এই নীল বিদ্রোহে ফুটে উঠেছে। তো মানে সেই একটা উৎপীড়নের বাস্তব চিত্র পাওয়া যায় এই নাটকের মধ্য দিয়ে। প্রথম নাটক দীনবন্ধু মিত্রর, আর সেটাই বিশাল আলোড়ন সৃষ্টি করেছিল। এখানে যে আচরণগুলো, সংলাপগুলো, সব কিছুই কিন্তু বাস্তবসম্মত, চরিত্রগুলোকেও নেওয়া হয়েছে বাস্তব, মানে সেই ঘটনা থেকেই নেওয়া হয়েছে। কারণ দীনবন্ধু মিত্র কোন বিভাগে চাকরি করতেন? পোস্ট ডাক অফিসে বিভাগে। ডাক বিভাগ। ডাক বিভাগে চাকরি করার দরুন তিনি সেই বিভিন্ন জায়গায় বদলি হতো, এবং সেই সব জায়গায় সব যে ইয়েগুলো ছিল, ঘটনাগুলো ঘটতো, নীল বিদ্রোহের যে উপরটা যাদের উপর দিয়ে যেত, সেগুলো তিনি সব খবর পেতেন। এছাড়াও দীনবন্ধু মিত্র সম্পর্কে প্রথম দিনে আলোচনা করেছিলাম, তার আরও বেশ কিছু নাটক রয়েছে। নাম বলতে পারবে কেউ? জামাই বাড়ি, দীনবন্ধু কি স্যার এটা? হুম। শতবার শতবার একাদশী। একাদশী। নবীন তপস্বিনী, কমলে কামিনী, এই দুটো তার আরও নাটক। নবীন তপস্বিনী, কমলে কামিনী। আর লীলাবতী বলে একটা লীলাবতী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক, তারপরে হচ্ছে তোমার সধবার একাদশী, এগুলো প্রহসন, এগুলো হচ্ছে সব প্রহসন, নাটকেরই একটা ভাগ প্রহসন। তোমরা পড়েছো তো সিসিবিজি 10 পেপারে, এগুলো তো সব আলোচনা হয়েছে, কোনটা নাটক কোনটা প্রহসন। আচ্ছা, মধুসূদনের সময় আগে নাকি তোমার দীনবন্ধুর সময় আগে আবির্ভাব কালটা? জন্মসাল মধুসূদন দত্তের আগে, আর তোমার আহ, তাদের আবির্ভাব কালটা প্রায় এক সময়, 1858-59 এই সময় তাদের আবির্ভাব। দীনবন্ধু মিত্র কিন্তু নাট্যকার ছিলেন, কবি হিসেবে খ্যাতি লাভ করেননি। আর মাইকেল মধুসূদন দত্ত কবি এবং নাট্যকার দুটোই ছিলেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাস এই পেপার থেকে তো হবে না, তবে যেদিন ক্লাস হবে এই পেপারে, সেদিন তোমাদের বাকি তিনটে যে ইয়ে রয়েছে, অঙ্ক রয়েছে, সেগুলো আলোচনা হবে। আজকে ক্লাসটা রেকর্ড করেছি, আমি একটু পরে আপলোড করে দিচ্ছি তোমাদের। কারো কিছু বলার আছে? স্যার বলছে আগের দিনের নাটকের ক্লাসটা রেকর্ড করেছিলেন? দেখতে হবে। আগের দিনের নাটক তো আলোচনা হয়নি, নাটকের প্রেক্ষাপটটা আলোচনা হয়েছিল। আমি শুনিনি স্যার, ওদিন ছিলাম না ক্লাসে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি, এগুলো আছে রেকর্ডগুলো পাঠিয়ে দাও। আচ্ছা বেশ, গুড নাইট সবাইকে।